অবশ্যই জানিয়ে দেবেন যে আপনারা আমাদের সঙ্গে আছেন যে যেখান থেকে। তো যাই হোক, আমি আজকে শুরু করতে চাই একটি ঘটনা দিয়ে, এবং এই ঘটনাটি অবশ্যই একটি ইমেইল। জ্বরে 25 দিন বিছানায় ছিল। এর মধ্যে হুজুর কবিরাজ দেখে এখন প্রায় সুস্থ। রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকে অনেক কিছু দেখে ভয় পেয়েছে। আশেপাশের বাড়ির প্রতিবেশীরাও দেখেছে। প্রবীণ বয়স্করাও আরো বেশি জানে। আমার অন্য 2 ভাই বোন যদিও এখন পর্যন্ত কিছু দেখে নাই। এই ছিল হাসান তারেকের ঘটনা। হাসিব SMS করেছেন আমাকে ফতুল্লা থেকে। এছাড়াও লুপিন SMS করেছেন আমাকে, গাজী SMS করেছেন, স্লিপি ঘোস্ট, ফাহাদ SMS করেছেন সিলেট থেকে, আমাকে SMS করেছেন সজীব, SMS করেছেন আমাকে এছাড়াও নীরব, SMS করেছেন আমাকে ফারহানুল, তিনি SMS করেছেন গোপীবাগ থেকে অর্থাৎ ঢাকা থেকে, শান্ত, নিলয়, মামুন উত্তরা থেকে SMS করেছেন এবং এটা তাদের ফার্স্ট SMS। তারা বলেছেন তারা সবাই নিশ্চয়ই একসাথে, তারা সবাই একসাথে শুনছেন ভূত FM। সো আমরা চলে যাবো এখন গেস্টের কাছে, এবং আমি শুরুতেই আশিক আমাদের সাথে, এর আগেও তিনি এসেছিলেন এবং আশিক সেদিন কিছু ঘটনা বাকি রেখেই তাকে চলে যেতে হয়েছিল। তো আশিক আবারও দেশে বেশি দিন থাকবেন না, তিনি চলে যাবেন আবারও লন্ডনে, রাইট আশিক? লন্ডনে চলে যাবেন। সো আমি চাচ্ছিলাম যে লন্ডনে যাওয়ার আগে আরো একবার আশিককে নিয়ে আসা যায় কিনা। সো আজকে আশিক আবারও এসেছেন এবং তিনি তাদের সেই পুরনো বাড়ি এবং নতুন বাড়ি মিলিয়ে বেশ কিছু ঘটনা নিয়ে এসেছেন আপনাদের জন্য। তো আমরা আশিক কোনটা দিয়ে শুরু করতে পারি? পুরনো বাড়িটা দিয়ে আগে শুরু করি। আচ্ছা, আমাদের পুরনো বাড়িটা আগে শুরু করা যায়। ফাইন। So, and thank you again for inviting me. You're most welcome. তাহলে আমি যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি একটা ফানি থিং হয়েছে, যেটা যে আপনার খেয়াল আছে কিনা, আমি লাস্ট শোতে যেটা বলেছিলাম যে একটা ফিগারের কথাটা, মেয়ে একটা এরকম। সো মজার জিনিস যেটা হয়েছে, আমাদের লাস্ট শো হয়েছিল মানে 23 তারিখে। সো এর মাঝে 2 সপ্তাহ চলে গেছে। এর মাঝে ঘটনাটা ঘটেছে যে আমাদের এই বাসাটাতে অ্যাকচুয়ালি আমরা থাকতাম আগে, তা আমরা চলে আসার পরে এই বাসাতে আমার বড় বোনরা থাকে। আমরা থাকতাম দোতলায়, এখন আমার বড় বোনরা থাকে 3 তলায়। সো রিসেন্ট যে ঘটনা ঘটেছে যে আমার বাড়ির সামনে একটা বড়ি গাছ ছিল, বড়ি গাছটা এখনো আছে। আচ্ছা। সো আমার বড় বোন হঠাৎ করে খুব ভয় পেল। ভয় পাওয়ার পরে ফোন টোন করে কান্নাকাটি। তো আম্মা তখন জিজ্ঞেস করলো যে কি হয়েছে, তখন সে এক্সপ্লেইন করলো জিনিসটা, যে ও দেখেছে একদিন দুপুরবেলা ঘুমিয়েছিল, ঘুমিয়ে থাকার পরে সে হঠাৎ করে ঘুম ভেঙে দেখে সে বড়ি গাছ থেকে একটা ফিগার মানে উঠে আসছে, মানে বড়ি গাছের নিচতলা, তো সে জানাতে দেখছে যে বড়ি গাছের একটা ফিগার চলে আসছে। ওর ডিসক্রিপশন অনুযায়ী যে ঠাকুরমার ঝুলিতে যে মহিলাটা থাকে, মানে ওরকমই ছিল, যে আপনার সাদা শাড়ি, লাল পাড় বা মাথায় লাল টিপ, একই রকম, লাইক দ্য সেম থিং আই ইউজ টু সি। সো ও এসে আমার বড় বোনের কাছে বলেছে যে তুই তোর বাচ্চাগুলাকে সাবধানে রাখিস, না আমি তো ক্ষতি করবো বাচ্চাগুলা। ওকে। সো আমার বড় বোনের 2টা কিজ আছে, একটা হচ্ছে আপনার 1 মাস মাত্র, একটা 1 মাস আর একটা হচ্ছে 4 বছর। ওকে। সো আমার বড় বোন তো ভয়টা পেয়ে গেল। খুবই স্বাভাবিক। সো এখানে বড়ি গাছটা নিয়ে অ্যাকচুয়ালি একটু মজার যে ঘটনা ছিল, আর একটা যে বড়ি গাছ আমাদের বাসার এন্ট্রান্সে। সো এটা আপনার 2006 এর দিকের ঘটনা। তার আগে বলে নিয়ে আমি বিড়াল পুষি। আমার অনেকগুলো বিড়াল ছিল, এখনো আছে। সো আমার কিছু বিড়াল ছিল, তখন একটা ছিল যে কালো কালারে, এটা ওই বিড়াল রিলেটেড ঘটনা। সো একদিন আমাদের পাশে আমার কাজিনরা আসছিল, তো ওরা চলে যাচ্ছিল, যখন চলে যাচ্ছিল তখন ছিল সন্ধ্যা। ওকে। সো ওর মধ্যে আমার এক চাচাতো বোন ছিল, তো তারও একটা নিউবর্ন বেবি ছিল, 1 মাস 1.5 মাস বয়স হবে। তো সন্ধ্যাবেলা ওরা যাওয়ার সময় আপু হঠাৎ করে কি মনে করো মাইক্রোবাস থেকে নেমে আসলো আমাকে হয়তো আর একবার বিদায় বলার জন্য। আচ্ছা। তো সে যখন নেমে এসেছিল, অল অফ এ সাডেন বড়ি গাছটা মনে হচ্ছে কেউ ধরে ঝাঁকাচ্ছে প্রচন্ড শক্তিতে, মনে হচ্ছে কেউ ঝাঁকাচ্ছে। দেন আম্মা সাথে সাথে ভয় পেয়ে ওকে বললো তুই তাতে গাড়িতে উঠে যায়, এখানে থাকিস না। দেন ও গাড়িতে উঠে চলে গেল, এবং আমরা নিচতলা থেকে দোতলায় এসে দেখি, আমাদের বাসায় এসে দেখি বড়ি গাছটা আমাদের আবার বেডরুমে জানলাতে দেখা যেত। আমার যে বিড়ালটা ছিল সেটা অদ্ভুত ভাবে মনে হচ্ছে যে সারা গায়ের লোমগুলা দাঁড়া করানো, দেখে মনে হচ্ছে একটা সজারু। আচ্ছা, সবগুলো লোম দাঁড়িয়ে গেছে, সবগুলো লোম দাঁড়িয়ে আছে, এবং সে অদ্ভুত ভাবে ওই জানলাতে মাথা বের করে বড়ি গাছটা দিকে থেকে গড় গড় করে শব্দ করছে। সো আমি বিড়ালটাকে ধরে আসে আদর টাদর করে ঠান্ডা করার চেষ্টা করলাম, যে এরকম আমাদের পাশের প্লটে যারা থাকে তারা হচ্ছে আবার লোকাল, আচ্ছা, মানে দীর্ঘদিন ধরে আছে। তো ওরা অনেক আগে ধরে, ওনাদের পূর্বপুরুষ ধরে অনেক আগে ধরে ওনারা আছে। তো কথা প্রসঙ্গে ওদের সাথে কথা বলতে বলতে বললাম আচ্ছা এটাকে আগে কি ছিল।
তখন উনি আমাকে বললো এই জায়গা লাইক এটা আগে ব্রোথেল ছিল। হুম হুম। সো এই জায়গাটা যে ব্রোথেল ছিল এটা যে হুজুর আমাকে বলেছে এটা তো ওনার জানার কথা না, একদমই জানার কোনো কারণ নেই। এবং ওরা লোকাল ওই জায়গা, হুম হুম। এবং ওরা বললো যে এই জায়গাটা আগে ব্রোথেল ছিল। মানে তার মানে প্রসেস ছিল, হুইচ ইজ ভেরি ট্রু, যে It was very true. এগুলো সবকিছু ছিল যা হুজুর ওখানে থেকে না দেখেই বলেছেন, না দেখে বলেছে। সেগুলো সব হুজুর শিব মন্দিরের কথা বলছে, শিব মন্দিরের কথাটা আমরা মানে শিওর হতে পারিনি, কিন্তু আপনার ব্রোথেলের কথাটা বা কৃষ্ণচূড়া গাছের কথাটা ইট ওয়াজ ট্রু অ্যাজ ওয়েল। আচ্ছা, ওকে। সো আমরা আবার নেক্সট ঘটনায় চলে যাই। আরেকজন আমাদের গেস্ট রয়েছেন তার সাথে, এবং জীবন ভাই কেমন আছেন? জীবন ভাই এসছেন এবং অনেকদিন পরে সাকিব ভাই এসছেন, ওয়েলকাম ব্যাক। ওকে, সো আমরা যেটা পরে যে নেক্সট যে ঘটনায় যাব, আমাদের সাথে আরেকজন রয়েছেন, পুরান ঢাকা থেকে এসছেন আপনি, রাইট? আপনার নামটা একটু বলবেন? আমার নাম অনেক, আমি অনেক। বাংলা লিঙ্ক ডিস্ট্রিবিউটর হাউসের সেলস মার্কেটিং এ জব করতেছি এখন। ওকে। তো আমার ঘটনা যেটা, সেটা মানে আমার নিজের উপরেই, মানে আসর যে বলে পজেস যে, সেটা আমার নিজের উপরেই। তো আপনি একদম প্রথম থেকে শুরু করবেন, যে প্রথমে আপনি কি দেখেছিলেন যে একদিন হঠাৎ করে ঘুম ভেঙে হ্যাঁ, আচ্ছা, উঠে? সেটা ছিল 2005। আমি ছোটবেলা থেকেই হোস্টেলে পড়াশোনা করি। হোস্টেলে থাকা 2005-এর শেষের দিকে, মাঝামাঝির দিকে আমি আমার বাসায় আসি, পুরান ঢাকার বাসায়। সেটা বাসাটা ছিল ঠিক এই পুরান ঢাকা নাজিবউদ্দিন রোড, চাংখারপুল যে বলে, সে মেন রোডে একটা বাসা ছিল, এরিয়াতে বাসাটা ছিল। আচ্ছা। তো সেখানে রাত্রেবেলা আমি মানে এটাকে অনেক কিছু শুনছি, যাই হোক, তো আমি বাসায় ঘুমায় রয়েছি রাত্রেবেলা। তো হঠাৎ কি কারণে আমার ঘুম ভাঙা যায়। তো ঘুম ভাঙা যায় মানে আমি চেষ্টা করি ঘুমানো যায়, বাট ঘুম হচ্ছে না। তো তখন আমি উঠে আমার এরকম ছিল যে আমার রুম থেকে বের হয়ে বাথরুম, বাট এবং তারপরে পুরান ঢাকায় একদম ট্র্যাডিশনাল যে বাড়িগুলো হয় সেরকম মানে একটা বাড়ি, মেন সিঁড়ি, একদম বাসার মেন সিঁড়ি, রাইট? তো তখন আমি বাথরুমে গেলাম, ফ্রেশ ট্রেশ হয়ে যখন আমি বাথরুমের গেটটা খুলে বের হয়েছি, তো তখন মনে হইলো যে 3 তলার থেকে রানিং অবস্থায় নতুন বউ, পুরাপুরি নতুন বউ, এবং গয়নাগাটি পড়া, মানে একটা বউয়ের যা থাকে এভরিথিং, সে রানিং করে নিচে একদম 1 তলায় যে চলে গেছে। তো আমাদের এই বাসাটা সিস্টেম যে পুরান ঢাকা খুব বন্ধ বাসা, তো আলো হওয়ার জন্য একদম ছাদ থেকে নিয়ে একদম 1 তলা পর্যন্ত একটা করে ফাঁকার সিস্টেম থাকে, যে আলো যেন আসে। তো আমি চিন্তা করলাম একটা সময় যে জিনিসটা কি, বাসায় তো কোনো বিয়ে শাদী নাই, কিচ্ছু নাই, তো বউ কোত্থেকে আসবে বাসায়। ওই চিন্তাটা করে আমি উঠে গ্রিলের ফাঁকাটা দিয়ে খুব নিচে নামিনি, আমি ফোক দিয়ে উকি দিয়ে দেখলাম। তো ওই সময় দেখলাম যে জিনিসটা, তো পুরাটা সে যখন মানে ঘুরে যখন আমাদের ফেস টু ফেস চোখে চোখ, তো পুরা চোখ দিয়ে তার ব্লিডিং, চেহারাটা মানে অন্যরকম, মানে বলার মতো না, নর্মাল, ঠিক আছে। আর তার গলার ঠিক এই নিচে দিয়ে কাটার মতো মানে এখান দিয়ে পুরো একটা যে ব্লেড দিয়ে কাটা, গলার যে রকটা যেখানে গেছে ব্লেড দিয়ে কাটলে একদম চিকন করে পুরো একদম রাউন্ড ফিগার, একটা রাউন্ড ফিগার যে কেউ ব্লেড দিয়ে টান দিছে, এই সিম্পল এখানে ব্লাড। আমি আশিক ভাই আপনাকে বুঝতেই পারছেন যে আপনিও একটা মানে আজকে আপনি এসেছেন এবং আজকে উনিও এসেছেন, আপনি আপনার লাইফে যেরকম একটা ঘটনা আছে, যেরকম একটা মেয়ে দেখেন মোটামুটি একই রকম, এবং মানে ঘটনাটা ওনার ঘটনাটা ঠিক আপনার ঘটনা একরকম, ওনার ঘটনা একদম আলাদা, কিন্তু মানে ব্যাপারটা না ফিগার দেখা। তারপরে যেন কি হলো, তো এরপরে দেখার পরে মানে ওই সময়টা মনে হলো মানে কি, যখন আমি দেখছি মানে মনে হচ্ছে যে জিনিসটা আমার কাছে আসবে, তখন আমি লাউডলি চিৎকার করে তো ঘরে। এরপরে যেটা আমি শুনি 3 দিন পর্যন্ত আমার অনেক প্রচন্ড পরিমাণ জ্বর ছিল শরীরে, মানে অবস্থা খুব সিরিয়াস অবস্থা ছিল। তো 3 দিন পর সুস্থ, ওকে নর্মাল। বাট ওদিন রাতে পরের দিন যে জিনিসটা, যে পরের দিন সকালবেলা যে প্লেসটা যে জিনিসটা নামে নিচে গেছে, মানে যে সিঁড়িটা প্রত্যেকটা মোড়ে মোড়ে রক্ত ব্লাড, মানে সবাই স্টেপে প্রত্যেকটা স্টেপে ধাপে ধাপে, এবং সিঁড়িতে লিং এবং তাজা রক্ত যেটাকে বলে। আমি এই ঘটনাটা একদম মানে পুরোপুরি যখন শুনেছিলাম তখন আমি বলেছিলাম যে এইটা কিভাবে হতে পারে, তখন আপনারা যেটা বলেছিলেন সেটা হচ্ছে শুধুমাত্র আপনি একাই না, আপনাদের বাসার অন্য যারা আছে, সেটা তো আমি দেখিনি, বাট আমি তো 3 দিন পরে আমার সেন্স ফিরছে, কিন্তু মানে আমার বাসা অন্য তাদের মুখ থেকে সবাই দেখছে, আমার বাবা মা আছে। এই মেয়েটাকে সেটা মানে পরে জানা গেছে, যেটা মানে বাসাটা অনেক পুরানো বাসা, এই বাসায় মানে এটা কবে স্বাধীনের আগে, মানে এই দিনটাই, এই সময়টাই, এই রাতেই, মানে যে রাতে আপনি দেখেছেন এখানে এই সময়টাতেই বিয়ে হয়েছিল, বিয়ের রাতে মেয়েটাকে প্রথম মানে মেরে ফেলা হয়, এই টাইপের কিছু একটা ঘটনা ঘটেছিল। এবং এই মেয়েটাকে আপনি আবারও দেখেছেন? আবারও দেখেছি, সেটা মানে
আরো 2007 সেটা হচ্ছে আরো ভয়াবহ, মানে এই ঘটনাটা হচ্ছে আরো ভয়াবহ এবং নাটক। এরপরে আমি পজেস্ট, একদম এরপরে আমি পজেস্ট, সেটা 2007 অথবা মাঝখানে 2-3 বছর গ্যাপ। বাসা এটা না, বাসা কিন্তু অন্য বাসা শিফট করছি আমরা, অন্য বাসা চেঞ্জ করছি। আচ্ছা, সেটাও সেই পুরান ঢাকার স্টাইল, মানে সেই আগেরকার মতো বাসা। আর মানে এলাকা চেঞ্জ করেন, বাসাটাই চেঞ্জ হয়েছে। বাসাটা চেঞ্জ হয়েছে, এলাকা সেই নাজিমউদ্দিন রোডে সেখানেই। তো আমার একটা খুব সিস্টেম যে আমি রাত্রেবেলা অনেক রাত জাগি, আচ্ছা, গান শুনি, গেমস খেলি পিসিতে। তো সেদিনও রাত্রেবেলা আমি গেমস খেলতেছি। তো হঠাৎ রাত্রে 2টা-2:30টার দিকে মানে এরকম উঠছি, উঠার পরে গেম ফ্রিজ খুলে বোতলে পানি খেয়ে চুইংগাম চাবাইতেছি, আমি আবার পিসি সেটে বসছি করতেছি। তো ঠিক ওই সময় আমি যখন উঠলে আমার জানলাটা যে রুমের, তো জানলা দিয়ে চুইংগামটা ঠিক ফেলবো, এই সময় মনে হলো যে কিছু একটা সামথিং, মানে আর যেটা আমি একটু আগে বলি, ওখানে রিক্সার গ্যারেজ ছিল। তো সেই রিক্সার গ্যারেজটায় আপনার মানে প্রায় রাতে সবাই শুনতো যে চাপকল, পুরানো যে চাপকল, জংখা চাপকল যেটা, কে জানি চাপ দিতেছে, এরকম একটা আওয়াজ, বিকট একটা শব্দ। তা আমার আম্মু অনেকেই জিজ্ঞেস করেছে, আরো যারা পুরান ভাড়াটে, এটা জিনিসটা কি, এটা জানতে চান, এটা সমস্যা আছে একটা। তো এরপরে তো প্রায় হইতো। তখন আমি যখন একটা চুইংগামটা ফেলে জাস্ট আমি মুভ করে ঘুরবো, মনে হলো কিছু একটা জানি আমি আছে এখানে। আবার চোখ ফেললাম, দেখি যে সেম সেই একটা মেয়ে, চুল ছাড়া, কল চাপতেছে। মানে আমি পুরা রাত বাজে 2:30, একটা রিক্সার গ্যারেজ, কোন একটা বাসাও না বাড়িও না, কিচ্ছু না, একটা রিক্সার গ্যারেজ, এখানে কিভাবে সম্ভব, অসম্ভব ব্যাপার। তো একটা পর্যায়ে আমি প্রায় অনেকক্ষণ 2-3 পর্যায়ে মনে হলো সে আমার দিকে তাকায় রয়েছে, এবং এত আমি 3 তলায়, মানে 3 তলায় জানলার সামনে, সে 1 তলায় একদম রাস্তায়, মেন রোড যেটা রাস্তা বলে। তো মনে হলো যে তার চোখের দিকে এরকম যে সে আমার সামনে। আচ্ছা, তো সেই পর্যায়ে আমি খুব ভয় পেলাম, গেট অফ, জানলা অফ করে আমি ওদিন রাতে ফিসিটি সব করে শুয়ে পড়ছি। এটার কয়েকদিন পর থেকে আমার আম্মু কাজ করতো, যখন সে একা থাকতো প্রায় তার কানের সামনে ফিস ফিস করে বলে, এরপর সে যখন একা থাকতো তখন কে জানি বলতো যে তোর ছেলেরে দিয়ে দে, তোরে আমি অনেক টাকার মালিক করে দিব, তোর ছেলেরে দিয়ে দে, তোরে আমি অনেক টাকার মালিক করে দিব। এক্স্যাক্টলি, মানে প্রায় এই জিনিসটা হয়তো যখন আমার মা একা থাকতো। আচ্ছা, একা থাকলে এই জিনিসটা হইতো। ওকে। তো একদিন আমি এরকম সন্ধ্যার দিকে ছাদে, মাগরিবের পর আমি ছাদে গান শুনতেছি একা। তো মাগরিব থেকে এশার হয়ে গেছে, এশার নামাজ শেষ, আমার আব্বা আম্মা আমার তাদের রুমে এসে বসে রয়েছে। তো আমি তখন ছাদ থেকে নেমে এসে তাদের বসি। তারা ছাদ থেকে নামার পরে যেটা হয়েছে সব আমি বাকিটা তার আমার আব্বা আম্মার মুখ থেকে শোনা। আচ্ছা, এরপরে কি হয়েছে এটা জাস্ট আমার সব পুরোটা আমার প্যারেন্টসের মুখে শোনা, আমি কিছুই জানি না। বাট আমি যখন এসে বসছি তাদের সামনে, আমার আব্বা আম্মা ছিল। তো তারা বললো যে আমি জাস্ট এসে তাদের সামনে চেয়ার নিয়েছি, চেয়ার নিয়ে চেয়ারে বসছি। আমার চুল বড় ছিল, তো আমি চেয়ার নিয়ে বসে চুল মাথা নিচু করে আমি বসে রয়েছি। একটা পর্যায়ে আমার বাবা জিজ্ঞেস করছে, তোর কি হয়েছে, এমন করতেছিস কেন, কি হয়েছে, কিছু বলবি? ওই পর্যায়ে আমি উঠে জাস্ট মাথায় ঝাড়া দিলাম, ঝাড়া দিয়ে চুল টুল ঝাঁকিয়ে তো রুমের যে দরজাটা বাড়ি দিয়ে আমি আমার রুমে চলে গেছি। রুমে হয়ে গিয়ে উপর হয়ে শুয়ে গুনগানো শুরু করলাম সমানে। তো আমার একটা রোগ যেটা আমার মাথায় ছোটবেলায় ফেটে গিয়েছিল, তো সেটা থেকে আমার একবার জ্বর হয়েছিল, ছোটবেলায় জ্বর হয়েছিল, তো খিস্নি হইতো। আমার মা মনে করছে হয়তো বা সেটার কোনো রিয়েক্ট হইতে পারে। তো সেই জিনিস থেকে সে আমারে ডাকতেছে বারবার, যাই অনেক তোর কি হয়েছে, আব্বু ডাকতেছে, দেখো তো অনেকের অনেক খিস্নি উঠছে। তো আমি কিন্তু উপর হয়ে শোয়া করতেছে, আমার উঠতেছে না। তো উঠাইলো, দেখতেছে আমার মা বললো যে মানে ওই সময় মনে হয়েছে তার আমার চোখগুলা লাল টকটকে হয়ে গেছে, রক্ত ফেটে গেলে যেরকম হয়, চোখগুলো বড় হয়ে গেছে, বিকট হয়ে গেছে পুরা। এবং মানে আর ওদিনই আমার কি একটা কারণে আমার ছোট বোনের সাথে আমার একটু ঝগড়া হয়েছে। আমার ছোট বোনটা আমার বলতেছে কি এইসব করতে পুরোপুরি বানার বুংবাং এরকম কিছু একটা সামথিং। তো ওই জিনিসটা যখন ছোট বোন যখন বলছে, ওই সময় পুরা মানে আমি খেপে গিয়ে উঠে তার গলায় চিপ দেই, গলায় চিপ দিয়ে পুরাপুরি মানে তারে মেরে ফেলবে এরকম একটা অবস্থা। ওকে। তখন আমার বাবা এসে ছাড়া মানে অনেক আমার প্রায় 5-6 জন ধরে রাখছে, বাট আমার ছড়িতে পারতেছে না কেউ। আমি আমার গলার যে হাতটা চিপ দিয়ে ধরছি, ওর দম যায় এই অবস্থা, বাট আমার কেউ ছাড়াইতে পারতেছে না। আচ্ছা, অনেক অনেক কষ্ট করে ছাড়ানো হয় আমারে। ছাড়ানোর পরে বাসায় আবার জমজমের পানি, আরো পড়া পানি সামথিং কিছু খাওয়ানো হয়। তো পানিটা খাওয়ার কন্ট্রোল করা যেতেছে না, আমার ধোয়ার ধরে রাখছে। তো আমাদের ঠিক বাসার নিচেই হুজুর টাইপের মহিলা, মানে ওনার উপরে মানে
ফরাসে এই টাইপের কিছু, উনি জব শোর করে এরকম। তো ওদিনই ওনার আবার সিলেটে যাওয়ার কথা, তো হঠাৎ করে উনি সিলেটে যাওয়া অবস্থায় আবার ব্যাক করছে। তো সঙ্গে সঙ্গে ওনাকে কল করা হয়েছে বাসার থেকে, এরকম এরকম অবস্থা। তো উনি কিছু বুঝছে, কিন্তু 3 তলায় হইতেছে কিছু একটা, 1 তলায় থাকছে উনি। তো বোঝার পরে সঙ্গে সঙ্গে উনি আসছে, আসার পরে আমার কায়াঙ্গুল ধরছে, আমার কায়াঙ্গুল ধরার পরে জবসর বাসায় কিছু করছে। তো পরে বলতেছে যে এখানে কিছু হবে না, আমার যে রুম, আমি যেখানে আসন যেখানে বসি সেখানে নিয়ে যেতে হবে। তো আমার বাবা, তো অনেকজন মিলে আমার ধরে নিচে গেল। তো ওনার যে জবসর করে, ওনার যে পুরো একটা রুম, ওখানে বসে আমারে জবসর করলো আমার উপরে। তখন মানে যে জিনিসটা সেই জিনিসটা ডাকলো। তো তখন ডাকার পরে সে জিজ্ঞেস করছে কি তুমি কি চাও কেন। তো বললো যে এর আগেও আমাকে অনেকবার দেখছে, আমাকে দেখে ফেলছে ও, মানে আমাকে দেখে বলছে আমি নিয়ে যাবো, আমি ওটা রাখতে দিব না, ওটা আমি নিয়ে যাবো। একবার দেখছেন সিঁড়িতে আর একবার দেখছেন 2005-এ, হ্যাঁ, তারপর দেখছেন চাপকল চাপতে এক বাসায়, হ্যাঁ, তারপর নেক্সট টাইম চাপকল, মানে 2007-08-এর মাঝামাঝি। তো বললো আমি ওর নিয়ে যাবো। আমি ওর মারে অনেকবার বলছি যে ওর ছেলের দিতে, আমি ওর অর্ডার মানে অনেক মালিক, টাকা পয়সার মালিক করবে, কিন্তু আমার ওই ছেলেরা লাগবে। তো এরপরে অনেক কিছু করার পরে আমার উপর প্রায় আমি 1-2 মাসের মতো অসুস্থ ছিলাম, জ্বর ছিল, অনেক কিছু। তারপরে এখন মোটামুটি ভালো। বাট এখন যেটা সমস্যা, যেটা মানে আমি যখন এখন একা থাকি, একদম একা, মানে আমার একটা বাড়ি হলো জিঞ্জিরা নদী ব্যাপার, ওখানে যখন আমি একা থাকি, মানে একা থাকলে আমার মনে হয় যে কিছু একটা সামথিং, একা ঘুমাইতেছি আর আমি একাই ধরে ঘুমাইতেছি, আমার বেটের বাম দিকে মানে আমার পিছনে জানলা, তো মনে হয় জানলার সামনে কিছু একটা আছে, অথবা আমার লাগে মানে জিনিসটা একা থাকলেই আমার এখনো প্রবলেম হয়, যেই জায়গায় থাকি মানে একা থাকলেই আমার মনে হয় কিছু একটা আমার সাথে আছে, অথবা সামথিং রং। সো উনি আজকে আসতে চাচ্ছিলেন না প্রথমে, কারণ বাসা থেকে সমস্যা ছিল, তারপরে এসছেন। সো থ্যাংক ইউ আপনাকে এত কষ্ট করে আসার জন্য। আমরা একটা কি ব্রেকে যাব নাকি একটা খবর দিব, একটা মানে স্পেশাল খবর দিব, সেই খবরটা দিয়ে দিই আগে। সেটা হচ্ছে যে আপনারা মানে সুমন ভাই আজকে আমাদের সাথে আছেন এবং ভৌতিস টিম পুরোই সাথে আছে। সুতরাং আপনারা ইচ্ছা করলেই SMS করে আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন যেগুলো আপনাদের ছিল, যেগুলো আমি এতদিন উত্তর দিতে পারিনি, পড়েছি আপনাদের SMS গুলো, সেই SMS গুলো করে ফেলতে পারেন। আমি দেখতে পাচ্ছি যে রাসেল SMS করেছেন, নিশি SMS করেছেন, SMS করেছেন আমাকে চাপাবাজ ভূত, রানা রবিন SMS করেছেন, অপুর SMS করেছেন, মাহমুদুল হাসান SMS করেছেন, অহনা গরিব ভূত SMS করেছেন, সুস্মিতা SMS করেছেন, এছাড়াও সাদ্দাম, তারপরে ভদ্রভূত, পলাশ, তারপরে মারিয়া, সার্জিল সহ আরো অনেকে। যাই হোক, আমরা একটু সুমন ভাইয়ের কাছে কিছু শুনি কথাটা। সুমন ভাই অনেকদিন পরে ব্যস্ততা কমেছে এবং সুমন ভাই আসলে সবাই আপনাকে অসম্ভব মিস করেছে, অসম্ভব। আচ্ছা, আমাকে মিস করা উচিত না, অ্যাকচুয়ালি আমি তো ছেলে, আমাকে মিস্টার করলে ভালো, মিস্টার করলে মেয়েদের করা উচিত। একদম একদম। হ্যালো এভরিওয়ান, আমি সুমন, LRB ব্যান্ডের, সরি থুকু অর্থহীন ব্যান্ডের সুমন, বাট ভৌতিস টিমের সুমন অ্যাকচুয়ালি। সেটাই, হোপফুলি সবাই ভালো আছে। আজকে একটু পরে আমরা এইসব ব্যাপার যা করি আর কি তাই করবো। ইনফ্যাক্ট আমি আজকে একজন গেস্ট নিয়ে এসেছি, তার দুটো ইন্টারেস্টিং ঘটনা শুনেছিলাম, খুব ভালো লেগেছে। সো ওগুলোতে ডেফিনেটলি আমরা যাবো কিছুক্ষণ পরে। ওকে, সো সুমন ভাই মানে এখন আমি আরেকটা ছোট্ট একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ওয়ারফেস ব্যান্ডে যখন ছিলাম তখন ওখানে আমি একটা গানই গিয়েছিলাম অ্যালবামে, অসামাজিক অ্যালবামে, গানটার নাম ছিল প্রতিচ্ছবি। আচ্ছা, সো ওই গানটা নতুন করে একটা আনপ্লাগড একটা ভার্সন রেকর্ড করেছি গতকালকে। আমি আর আরমান, খুব আমার খুব ছোট ভাই, খুব ভালো কিবোর্ড বাজে, সে পিয়ানো বাজিয়েছে, আমি গানটা গিয়েছি। তো ওটা আমি আজকে নিয়ে এসেছি একটু আগে, গ্রেট নিউজ, সার্ভারে বোধহয় ঢুকানো হয়ে গেছে অলরেডি। সো ওই গানটা আমরা আজকে কতক্ষণ পরে ছাড়বো, বাট ওই আরমান তার কিছু গল্প বলার পরে তারপর গানটা ছাড়বো। আলহামদুলিল্লাহ, এটা আরো ভালো একটা নিউজ। ওকে, এবং মানে আজকে তার মানে সবকিছুর দিক দিয়ে আমি যেটা বলছিলাম যে আজকে সবকিছুর দিক দিয়ে স্পেশাল। সো তাহলে আমরা একটা ব্রেক নিয়ে নিই না, একটা ছোট একটা ব্রেক নিয়ে ফিরে আসি। আর চলছে ভূত FM, আর আপনারা SMS করছেন আমাদেরকে, ডিজে ভূত SMS করছেন, কালো ভূত SMS করছেন, ভূত কিপার SMS করেছেন, লাদেন ভূত SMS করেছেন। লাদেন ভূত SMS করে লিখেছেন যে ওয়েলকাম সুমন ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আমাদেরকে SMS করেছেন স্মোকার ভূত, SMS করেছেন আমাদেরকে রিফাত, এছাড়াও SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি যে হ্যাঁ এরকম গরিব ভূত আবারও SMS করেছেন, লাদেন ভূত নামে অনেকে SMS করছেন দেখতে পাচ্ছি।
রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, সেই জন্যই হয়তো আপনারা সবাই SMS করছেন। এছাড়াও SMS করছেন লুঙ্গি পরা ভূত, SMS করেছেন আমাদেরকে। সো স্টে টিউন, আমরা আর এক একে সব নামগুলোই পড়বো, যে সমস্ত নাম আপনারা পাঠাচ্ছেন। এবং জিবরান ভাই আছেন রেগুলার, যেরকম করেন জিবরান ভাই লাস্টে একটা নাম সিলেক্ট করেন, যে নামটা সবচেয়ে ভালো হয়। আজকে থেকে ফর দ্য রেস্ট অফ দ্য মান্থ আমি কোনো কথা বলবো না। ওকে, এটা কোনো কারণ আছে সাকিব ভাই? এটা কি কোনো কারণ আছে নাকি সাকিব ভাই? কি মানে তুই তো চাওনার প্রথমে আসি আমার এখানে, আজকে শ্যাম্পু করতে ভুলে গেছি। ওকে, পুরানোটা এখনো হয়নি তো। লিফ দিয়ে সিঁড়ি দিয়ে উঠে ঘেমে চুলটা ইয়ে হয়ে গেছে তো, আচ্ছা বাতাসে উঠছে না ঠিক মতো। ওকে, সো এই হচ্ছে পরিস্থিতি স্টুডিওর ভেতরে। এবং স্টুডিওর বাইরে আপনারা যারা আছেন বুঝতেই পারছেন যে আচ্ছা, ড্রিমি ভূত SMS করেছেন আমাদেরকে, ভূত বউ SMS করেছেন, 424 ঘোস্ট SMS করেছেন আমাদেরকে, এছাড়াও আরো অতৃপ্ত আত্মা, তারপরে হচ্ছে হিমেল ভূত, এরকম অনেকেই SMS করছেন আমাদেরকে, বিন লাদেন ভূত SMS করছেন আমাদেরকে। সো আমরা এখন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। এবং শোন ভাই, কোন দিক থেকে শুরু করবো আজকে? আজকে কোন দিক থেকে? আমি তো তোমার ডান দিকে আছি। হ্যাঁ হ্যাঁ, তোমার বাম দিকে তো কেউ নাই, ডান দিক থেকে শুরু করি। ডান দিক থেকে শুরু করি তাহলে। হ্যাঁ, ওকে। না, যেটা বলছিলাম, একটু আগে আমি অ্যানাউন্স করেছি যে আজকে আমরা দুজন গেস্ট নিয়ে এসেছি, আরমান আর রিয়াদ, দুজনই মিউজিশিয়ান বাই দ্য ওয়ে। একজন ড্রামার, একজন অ্যাকচুয়ালি দুজনেই ড্রামার, আবার একজন ইদানিং মিউজিক প্রডিউস করছে এবং হি ইজ ডুইং প্রিটি গুড। আরমান, তোমার কয়েকদিন আগে আরমান আমার বাসায় এসেছিল, আমরা কফি রুমে বসে আড্ডা দিচ্ছিলাম, তখন সে আমাকে দু একটা গল্প বললো, খুব ইন্টারেস্টিং লেগেছে। তারপরে তাকে বললাম যে তাহলে আসো, আমাদের গল্পগুলো শোনাও আর কি। তো আরমান, তুমি স্টার্ট করতে পারো আর কি ফার্স্ট থেকে। এটা হচ্ছে 2006 এর কাহিনী। তখন লাইক অনেক ডিপ্রেশনে ছিলাম, তো সারাদিন একা রুমের মধ্যে বসে থাকতাম। স্পেশালি ঘটনাগুলো রাত্রে 3টার দিকে ঘটতো, 3টা থেকে 3:30টার মধ্যে। আচ্ছা, তো একদিন খুব বেশি মন খারাপ, তেমনি চেয়ারের মধ্যে শুয়ে আছি, হঠাৎ করে দেখি, মানে চোখ বন্ধ, তো হঠাৎ করে দেখি একটা সাদা পর্দার মতন কি জানি চোখের মধ্যে, মানে একটা ফ্ল্যাশ লাইট যেরকম জ্বললে চোখের মধ্যে লাগে। তো চোখটা খুললাম, খোলার পরে হালকা করে দেখি বুকের মধ্যে আপনার ছোট একটা, মানে 7 থেকে 8 ইঞ্চি সাইজের একটা মানুষের মতন বসা। তো আমি ওটা দেখে আবার চোখ বন্ধ করে ফেলছি, মানে মনে হয়েছে যে হয়তো জাস্ট কিছু একটা চিন্তা করতেছি। তো পরে ডাক দিতেছে, বাট কোনো সাউন্ডটা মানে জাস্ট আমার কানের মধ্যে, এমনি কোনো এক্সটার্নাল সাউন্ড না। তো শুনতেছি, তো কথা বলে যাচ্ছে উল্টাপাল্টা কথা, র্যান্ডম কথাবার্তা। তো 5 মিনিট পরে যে সুরে টুরে পড়লাম, পরে দেখি চলে গেল। তারপর আপনার পরের দিন আপনার রাত্রে 3:30টার দিকে, তখন আমার খালা পাশের রুমে শুয়েছিল। তো খালা আসছে রুমের মধ্যে 2টা-2:30টার দিকে, এসে বলতেছে যে কি তোমার আম্মু বলতেছে নাকি তুমি এরকম উল্টাপাল্টা জিনিস দেখো, এগুলো তো সব ভুয়া। তো বলে টলে পরে আমি রুম থেকে বের করে দিছি, পাশের রুমে ঘুমাইতে গেছে। তো হঠাৎ করে 3:30-4টার মধ্যে শুইতে আসছি, তো বিছনার মধ্যে দেখি পাশে, দেয়ালের পাশে একটা রেড কালারের একটা ফেস, মানে ফেসটা আমি ডিসক্রাইব করতে পারবো না, বাট ফেসটা এসে বলতেছে যে এখন কি হয় দেখো। তো তার 3 থেকে 4 মিনিট পর শুনি যে পাশের রুম থেকে খালার চিৎকার। আমি দরজা খুলে দেখি খালার বুক থেকে একদম হাঁটু পর্যন্ত মানে লম্বা করে কাটে এবং রক্ত পড়তেছে সমানে। তো আমি চিৎকার দিয়ে আব্বু আম্মুকে ডাকলাম, তো আম্মু এসে তো সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। পরে আব্বু খালা চাচি আসছে পাশের ফ্ল্যাট থেকে, এসে খালাকে আমরা সাথে সাথে হসপিটালে নিয়ে স্টিচেস দেওয়া হলো। তো পরে যখন খালাকে জিজ্ঞেস করা হলো যে কি হয়েছে না হয়েছে, তো খালা বলতেছে আমি জানি না, আমি জাস্ট রুমের মধ্যে শুয়েছিলাম, পরে মনে হলো যে পানি খাবো, তো জাস্ট উঠছি, হঠাৎ করে কোথায় জানি বাড়ি খাইলাম মনে হয়, তারপর তো মাটিতে পড়ে গেছি, রক্ত সমানে পড়তেছিল। তো পরে আম্মুকে বললাম যে আমি তো রাত্রে এটা জানছি, 5 মিনিট আগেই জানছি যে এরকম খালার কি একটা হবে। তো আমার বাসায় কেউ কথা বিশ্বাস করে না তেমন একটা। তো তার কয়েকদিন পরে আবার একটা সেম ঘটনা, আম্মুকে আগের দিনই বলছি যে খালার তো এরকম একটা সমস্যা হবে, আমি কেমনে জানি শুনে ফেলছি রাত্রে এটা। তো আম্মু পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে দেখি। ঠিক সকালবেলা আমি আম্মুকে যেইভাবে কাহিনীগুলো বলছি, সকালবেলায় খালা ফোন করে আম্মুকে একই কাহিনীগুলো বলছে। তো তখন আম্মু মনে করছে যে হয়তো কিছু আছে একটা বাসায়। তো আম্মু গিয়ে আপনার হুজুর টুজুর ডেকে আনছে, তো উনি কতক্ষণ সুরা টুরা বাসায় পড়ে টরে বললো যে রুম লক করে দিছি, আর কোনো সমস্যা হবে না। ওই দিনই রাত্রে 2টার দিকে শুয়ে আসি, হঠাৎ করে এরকম একদম তখন চোখ খোলাই ছিল, দেখলাম সাদা একটা পর্দা সমানে রুম থেকে নড়তেছে। তা আমি তখন মানে মনে হইলো যে আমাকে বলতেছে যে মাটিতে বসতে। তা মাটিতে বসলাম, তো এসে সমানে চোখের সামনে মনে হচ্ছে ছুরি নিয়ে যেতেছে বা তলবার নিয়ে, মানে জাস্ট ভয় দেখানোর চেষ্টা করতেছে। তো আমি নিজেই হাসতেছিলাম। তো যখন অনেকক্ষণ হাসলাম, তারপর চুপ হয়ে গেল, কোনো আর কিছু দেখিনি। এরপরে বসে নর্মালি আমার সাথে কথা বলতেছে যে আমি তোমাকে এইসব পাওয়ার দিতে আসছি, তুমি যদি বাইরের কোনো মানুষ এগুলো বলো তাহলে আর তোমার সাথে এগুলো কিছু থাকবে না।
তা আমি আর বাসার কাউকে কিছু বলি নাই। তো ওইভাবে প্রত্যেক দিন রাত্রে এরকম করে আসতো, কথা বলতে এক একটা ইনফরমেশন দিত। যেমন আমার ফ্রেন্ডের বাবা মারা যাবে কয়েকদিন পর, এটা আমি আগেই জেনে গেছি। প্রায় 14 তারিখে জানছি যে 21 তারিখে মারা যাবে। তো আমি সাথে সাথে আন্টিকে গিয়ে বললাম যে আঙ্কেলের তো আঙ্কেল তো হসপিটালাইজ, বাট আমার মনে হচ্ছে আঙ্কেল বাঁচবে না, মারা যাবে 21 তারিখে। তো ফ্রেন্ডের সাথে আমার এটা নিয়ে কথা কাটাকাটি, ঠিক 21 তারিখ রাত্রে আমার ফ্রেন্ডের বাবা মারা যায়। তারপর থেকে আমি প্রত্যেকদিন রাত্রে বসে আমাকে যেগুলো বলতো যে কিভাবে প্র্যাকটিস করতে হবে না করতে হবে, আমি সব বসে ওগুলো প্র্যাকটিস করতাম এবং আওয়াজ শুনতাম। তো একদিন রাত্রে যেটা হলো সবচেয়ে বেশি ভয় পেয়েছি, আমি শুয়েছিলাম, লম্বা হয়ে শুয়েছিলাম, তা আমি কোল বালিশটা আমার সাইডে ছিল, তো আমি এমনি শুয়ে উপরে সিলিং এর দিকে তাকাইছি। হঠাৎ করে মনে হলো পায়ের সামনে কে জানি বসে আছে। তো চোখটা জাস্ট পায়ের সামনে নিচেই দেখি হাঁটুর উপরে একজন বসে আছে, চুলগুলো একদম মাথার থেকে পা পর্যন্ত, এবং ফেস দেখি নাই, জাস্ট চুলগুলা দেখছি মাথার থেকে পা পর্যন্ত। আমি জাস্ট দরজা দৌড় মারছি, এক দৌড়ে দরজা খুলে চিৎকার দিয়ে আম্মুকে ডাকছি। পরে দেখলাম যে আপনার আম্মু আস্তে আস্তে গেট খুলতে খুলতে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। তো আম্মু যখন বললো কি হয়েছে, তো আম্মু নাকি আমার রুমে আসছিল, তো আম্মু ভয় নাকি আমার রুমে অজ্ঞান হয়ে পড়ে গেছে। পরে আব্বু উঠাইলো সবাইকে, তারপর হুজুর ডেকে আনলো আবার। পরে আমাকে নিয়ে গেছে হুজুরের কাছে, উনি বললো যে আপনার ছেলে তো মনে হয় সমস্যা আছে, তো একটা হাতে কালো কাপড় বেঁধে দিছে। তো বললো যে এটা করার পরে এখন আর কিছু আসবে না ওর সাথে। আম্মু নাকি রুমে কি যেন একটা সেন্স ফিল করছে যে একটা ঝামেলা কিছু একটা। তো পরে ওই হুজুর কালো কাপড় বেঁধে দেওয়ার পর এবং বলছিল যে ওকে যাতে রাত্রে একা না রাখা হয়, ওর সাথে যাতে একজন থাকে। তো আম্মু আসতো প্রায় আমার সাথে, বাট আমি আম্মুকে বের করে দিতাম রুম থেকে, বের করে দরজা লক করে বসে থাকতাম। তো বুঝতে পারতাম যে একজন আছে আমার সাথে কথা বলতে চাচ্ছে, বাট পারতেছে না, জাস্ট বিকজ অফ দ্যাট ওই কালো কাপড়ের জন্য। তো আমি নিজের থেকে আবার খুলে ফেলছি কালো কাপড়টা, খুলে পরে দেখলাম বললো যে আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, বাট আমি তোমার সাথে থাকবেন, তোমার যতদিন লাগে উপকার করবো। তো আস্তে আস্তে এরকম করে ওইটা নিয়ে যত প্র্যাকটিস সম্ভব হয়েছে, রাত্রে ধরেন বসে কথা বলা, কমিউনিকেট করা, তো অনেক কিছুই করছি ওইটা নিয়ে। ইভেন আমার অনেক পরিচিত লাইফে পার্সোনাল কিছু প্রবলেম ছিল, ওইগুলাও এটাকে আমি জিন বলবো না কি বলবো জানি না, বাট ওইটার হেল্প নিয়ে আমাকে যা যা ইনফরমেশন দিত যে ওর এইটা করলে হেল্প হবে বা ওর ওইটা করলে হেল্প হবে, এরকম অনেক কিছু করতাম। তো করে একটা টাইমে গিয়ে সার্টেন টাইমে গিয়ে প্র্যাকটিস বন্ধ করে দিয়েছিলাম এটা। তারপর এখনো মাঝে মাঝে হয়, যেমন এখনো কয়েকদিন আগেও সোনাইকে বলছি যে রাত্রি রুমের মধ্যে শুয়েছিলাম, তো হঠাৎ করে আপনার দরজা খুলতেছে বন্ধ হচ্ছে, খুলতেছে বন্ধ হচ্ছে। তো আমি রাগের চোটে কিছুক্ষণ তাকে একটু ভয় পেলাম, পরে চিন্তা করছি ভয় না পেয়ে কিছু একটা বলি চিৎকার দিয়ে, একটা আওয়াজ করলাম, পরে দরজাটা একদম খোলাই ছিল, পরে আবার বন্ধ হয়ে গেছে দরজাটা। তার 5 মিনিট পরে আবার খুলতেছে, আস্তে করে বন্ধ হচ্ছে। তা আমি আর কোনো পাত্তা দিইনি, আমি টিভিটার সাউন্ড বাড়ায় লেপটা গায়ে নিয়ে শুয়ে কোনোভাবে টিভি দেখতেছিলাম যাতে এটা অ্যাভয়েড হয় ব্যাপারটা। এই স্টোরিটা শোনার সময় আমি তোমাকে একটা স্টোরি বলছিলাম, আমার সিঙ্গাপুরে একটা হোটেলে ছিলাম। ওই স্টোরিটা মোস্ট প্রবাবলি আমি আগে বলছি, মোস্ট প্রবাবলি এটা অনেক পুরনো স্টোরি। একবার সিঙ্গাপুরে একটা হোটেলে ছিলাম, হোটেলটার নাম ছিল গ্র্যান্ড সেন্ট্রাল, এটা ওই অর্চার্ড রোডের সামনে, বাট হোটেলটা খুব সস্তা ছিল কোনো একটা কারণে। আচ্ছা, অর্চার্ড রোডের কাছে এরকম একটা হোটেল $100 নিচে, এটা তখন এরকম থাকতো না, এটা আমি বোধহয় $75 পার নাইট এরকম আমি পেয়েছিলাম। তা ওখানে গেলাম, রাতে উঠলাম হোটেলে, আমার কাজটা শেষ করার পর রাতে আমি তখন ওই সময় 6 সেন্স মুভিটা জাস্ট রিলিজ হয়েছে। আচ্ছা, এটা ওই সময়ের কথা আর কি, অনেক আগে। হ্যাঁ, তো 6 সেন্স মুভিটা দেখে রাতেবেলা আসছে, এসব রাতেবেলা বিছানায় শুয়েছি, সব ঠিকঠাক। হঠাৎ করে যে টুকটাক আওয়াজ হচ্ছে রুমের মধ্যে, অ্যাজ ইফ সিলিং এর মধ্যে কেউ কিছু টোকা দিচ্ছে, বা রুমের রাতেবেলা আমরা ঘুমানোর সময় মাঝে মধ্যে একটা আওয়াজ হয় না টুকটাক, ওরকম আওয়াজ। তা আমি ফার্স্ট কোনো অ্যাটেনশনই দিইনি আর কি, কিন্তু কিছুক্ষণ পরে যে 6 সেন্স দেখছি, একটু ভয় ভয় একটু অন্যরকম লাগতেছে। তখন এরকম টুকটাক একটা আওয়াজ হওয়ার পরে যে এই আরমানের কথাটাই শুনে, যে আমি তখন যেটা করলাম যে ভয় তাড়ানোর জন্য আমি খুব জোরে জোরে বললাম, যে একটা গালি দিয়ে বললাম যে আওয়াজ করলে জোরে কর, এগুলো কি এরকম একটা কথা বলে আমি শেষও করতে পারিনি। ঠিক এরকম একটা আওয়াজ, ঠাক 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 ঠাক, এরকম 3-4 বার ঠাক 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 এরকম একটা আওয়াজ হচ্ছে। ওইটা হওয়ার পর আমি ভয় পেয়েছি, আসলে ভয় পেয়েছি। এবং এটা নিশ্চয়ই জোরে, আরো জোরে, বেশ জোরে, সিলিং এর মধ্যে কেউ অ্যাজ ইফ সিলিং এর মধ্যে কেউ বাড়ি দিচ্ছে একটা কাঠ বা কিছু দিয়ে, টাক 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 এরকম একটা আওয়াজ। এইটা শোনার পর আমি ভয় পেয়ে গেছি, আমি সাথে সাথে বিছানায় বসে গেছি। বসে যাওয়ার পরে আমি চিন্তা করতেছি যে কি করা যায়, আওয়াজ তো হলো, এখন কি করবো, এইটাই করে তারপরে কিছুক্ষণ পরে আবার একটু পর আমি বুঝতে পারলাম যে আমার ভয়টা আস্তে আস্তে বাড়তেছে, আর কোনো আওয়াজ হয় নাই, বাট ভয়টা আস্তে আস্তে বাড়তেছে। যখন বাড়া শুরু করছে তখন আমি চিন্তা করছি যে সামথিং ইজ রং, কিছু একটা রুমের মধ্যে কোনো একটা প্রবলেম হচ্ছে।
আমি তখন ভয় তাড়ানোর জন্য যেটা করলাম, রুম সার্ভিসে কল করলাম, কল করে বললাম যে আমার এখানে স্যান্ডউইচ পাঠাও, সো দ্যাট একজন আসে রুমের মধ্যে, একজন আসে রুমের মধ্যে। তা কিছুক্ষণ পরে স্যান্ডউইচ নিয়ে আসলো, যে স্যান্ডউইচ নিয়ে আসলো তার সাথে আমি খামাখা গল্প করা শুরু করছি, আচ্ছা এই হোটেলটা কতদিনের, কি ব্যাপার না ব্যাপার, কোনো প্রবলেম আছে নাকি? বললো না কিছু না, তুমি বলছো কিছু নেই, এই টাইপের। তখন ও বললো আমাকে দিল যে সাইন করো। আমি বললাম যে আমি তো সাইন করবো না, আমি ক্যাশ দিব। না বলে ক্যাশ দিছি, সো দ্যাট একটা বড় নোট দিছি, তোর টাকাটা ভাঙা ওর উপরে আসে, মানে সেকেন্ড টাইম আমার জন্য আসতে, সেকেন্ড টাইম যাওয়ার আসে, এই জন্য আমি তার ক্যাশ দিলাম। সে নিচে চলে গেল, যাওয়ার পরে আবার কতক্ষণ পর উপরে আসলো, তারপরে ওর সাথে গল্প করছে, ও বিরক্ত হইতেছে আমি বুঝতেছি, বাট আমি ওরা ছাড়তে যাচ্ছি না, বলতে পারতেছি না যে ভয় পেয়েছি, এরকম একটা অবস্থা। কতক্ষণ পরে কথা বলার পরে সে চলে গেল। চলে যাওয়ার পরে আমি আচ্ছা ঠিক আছে স্যান্ডউইচ ট্যান্ডউইচ খেলাম পেলাম, খাইটা তারপরে আবার শুইলাম। শুয়ে পড়ছি, ওই ভয়টা কিন্তু যায় নাই, তখনও মানে কেমন একটা ভয় লাগছে। তারপরে হলো সবচেয়ে আলটিমেট জিনিস আর কি, হঠাৎ করে আমি বুঝলাম যে আমার বাথরুমের কল কেউ ছাড়ছে আর কি, বাথরুমে কল ছাড়ার আওয়াজ। ওইটা শোনার পরে আমি মানে তখন আসলে ভয় পেয়েছি, যে বুঝতেছি যে আমি দরজাটা খুললে সাইডে হয়তো বা কেউ কল ছেড়ে রাখছে, এরকম একটা সিচুয়েশন। আমি অনেকক্ষণ বসেছি, একটু পরে কল ছাড়ার আওয়াজ বন্ধ হয়ে গেল। আমি বসে আছি, তারপর চিন্তা করলাম যে এখন বাথরুমে ঢুকি, এখন তো কল বন্ধ করছি। বাথরুমে ঢুকলাম, ঢুকে কিছু নাই। সাথে সাথে আমি যেটা করলাম, বাথরুম থেকে আবার বের হয়ে আমার কাপড় চাপড় যা ওয়ার্ড্রোবের মধ্যে রাখছিলাম সব ঢুকে আবার সুটকেসে ঢুকেলাম, সুটকেসে ঢুকে সুটকেস লক করে লাইটের জ্বালা বসেছি যে সকালটা হবে আর আমি বের হয়ে যাবো এরকম। তারপরে সকাল হওয়ার সাথে সাথে আমি যে রিসেপশনে ব্যাগ ট্যাগ নিয়ে বললাম যে আই ওয়ান্ট চেক আউট বলা, তারপর অনেক অনেক বেশি টাকা দিয়ে একটা ভালো একটা হোটেল উঠলাম আর কি। তারপর থেকে কানে উঠছি যে এইসব জায়গায় এরকম সস্তা হোটেল উঠবো না, কি ব্যাপার থাকে। তারপরে আমি ঢাকায় আসার পরে তখন আমি কম্পিউটারের বিজনেস করতাম। তো আমার আরেকজন ছিল, সেও খুব বড় একটা কম্পিউটার ফার্মের ওয়ান অফ দ্য ওনার্স, সিঙ্গাপুরে তার বিজনেস আছে আর কি। তো ওর সাথে একদিন কথা বলতে বলতে গল্প করছিলাম, তখন আমি বললাম যে যেরকম গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে কখনো উঠছেন নাকি? বলে আরে না না না, ওইটা তো হন্টেড হোটেল, ওখানে উঠি না। আমি বললাম যে মানে কি? বলেছেন এটা ওই সিঙ্গাপুরে এটা একটা আছে যে ওই হোটেলের মানে একটা সার্টেন একটা জায়গা আছে যেখানে কয়েকটা রুমের মধ্যে নাকি সমস্যা টমস্যা হয়, মানুষজন নাকি থাকতে থাকতে প্রবলেম হয়। আচ্ছা, দেখবেন যে ওই হোটেলটা সস্তা। আমি বললাম যে হ্যাঁ, ওই হোটেলটা কিন্তু অনেক সস্তা, ওই $75 বা এরকম ইয়েতে এই হোটেল পাওয়ার কথা না। এবং তারপরে ওই হোটেল আমি আর কখনো উঠি নাই, বাট তারপরে আমি দেখছি হোটেলটা ভেঙে রেনোভেট করে বড় সড়ো করে এখন চেঞ্জ করছে। আচ্ছা, আর বাইরে আমি যেই রুমে ছিলাম, রুমের নাম্বার আমার মনে নাই, বাট আমি কোন ফ্লোরে ছিলাম জানি না, বাট অনেক লম্বা প্যাসেজ, তো লাস্ট মাথায় ডান দিকে সেকেন্ড লাস্ট ডান দিকে রুমটা ছিল। বাট এরপরে আর ওখানে হয় নাই, বাট হঠাৎ করে গল্পটা মনে পড়লো তাই বললাম আর কি। ওকে, রিয়াদের কোনো গল্প আছে? না, আমার কিছু কোয়েশ্চেন আছে। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আরমান, এই তোমার খালার সাথে ঘটনাটা ঘটলো কেন? আচ্ছা, খালার সাথে ঘটছে রিজন হচ্ছে মানে আমাদের নানার সাইডে, আমাদের মানে আম্মুর সাইড হচ্ছে ইরানের। তো নানার সাইডে নাকি আপনার নানা এরকম, নানার কাছে নাকি জিন ছিল, মানে বড় নানার কাছে। তো আমরা আমাদের ফ্যামিলির মধ্যে আমরা জাস্ট 3 জনই তুলা রাশির। সেটা হচ্ছে আমার বড় নানা আর আমার আরেক খালা আর আমি, ওই সাইডের ফ্যামিলি ইরানে। এই খালা যে খালা আসছিল আমার বাংলাদেশে, উনি সবসময় এগুলো ফাইজলামি করতে, এগুলো নিয়ে বা মানে উল্টাপাল্টা কথা বলতো, এরকম যেরকম যখন আমি বলি যে জিনের কথা যেরকম আমার সাথে কিছু আছে, তো এগুলা গালাগালি করে রুম থেকে চলে যেত। আবার একটু পর ঢুকে দরজা খুলে বলতো পাগল পাগল এরকম করতো। তো আমার খুব জিদ উঠতো যে কিছু একটা হোক, খালার সাথে দেখুক যে মানে অ্যাটলিস্ট কিছু আছে। বাট আমি চাইনি যে মানে ইন্টেনশনালি আমি কখনো চাইনি যে খালার কোনো ক্ষতি হোক। পরে যখন খালা রুমে গেছে, তখনই আমি চেহারাটা দেখার পর আমি জাস্ট দেখছি আমার রুমের নিচে লাইট জ্বলছে একটা, মানে আমাদের করিডোরের ওইখানে একটা লাইট আছে, তো ওই লাইটটা জ্বলছে। তা আমি ভাবছি হয়তো আব্বু উঠে আসছে, নর্মালি আব্বু রাত্রে 2টা-3টার দিকে উঠে। আমি ভাবছি হয়তো আব্বু উঠে আসছে। একটু পর দেখি যখন চিৎকার দিছে, তখনই বুঝছি যে কিছু একটা। আর তার আগে একটা ফেস দেখছি, আর ফেসটা ছিল আপনার রেড কালারের একটা ফেস, মানে অনেক চাপানো, মানে চেহারাটা অনেক চাপানো, চোখ আর কি অনেক। তো তখনই আমি বুঝছি যে কিছু একটা হবে। ইনফ্যাক্ট যত নিউজ পেয়েছি, ধরেন আমার ফ্রেন্ডের বাবা মারা যাবে বা আরো খালার কোনো প্রবলেম বা আত্মীয়দের, ওই সবসময় রেড ফেসটাই দেখছি। বাট একটা জাস্ট ডেট আসছিল, যেটা আমার বন্ধুর বাবা মারা যাবে যখন, তখন ডেটটা আপনার দেয়ালের মধ্যে লেখা ছিল এবং একটা কালো কালি দিয়ে, মানে কয়লার কালির মতন একটা ডেট লেখা ছিল 21। আমি ওই দিন বুঝি নাই যে আমার ফ্রেন্ডের বাবা মারা যাবে, এটা আমি বুঝছি তার পরের দিন রাত্রে, যেটা আমার ফ্রেন্ডের বাবার জন্য হয়তো উনি মারা যাবে। ভয়াবহ ব্যাপার এটা। কোয়েশ্চেন, কোন সময় জিজ্ঞেস করা হয়নি যে ওয়াই ইউ, কেন তোমাকে বলা হচ্ছে এগুলো? না, এগুলো মাথায় কখনো আসে নাই। মানে আমি যা শুনছিলাম যে একজনের কাছে গেছিলাম, তো উনি বলছিল যে তখন একটা আমার লাইফে ঝামেলা হয়েছিল, তো ওই ডিপ্রেশনে ছিলাম অনেক বেশি। ইনফ্যাক্ট
এগুলো শুরু হওয়ার আগে আমি একটা বাসায় গেছিলাম এক আঙ্কেলের, ও হচ্ছে র্যাবের একজন চিফ। তো উনি আব্বুর কাছে এসে বলতেছে যে আমার তো এরকম বাসায় জিন টিনের সমস্যা হচ্ছে, তো আমরা এটা নিয়ে খুব হাসাহাসি করছি। তো আমি আঙ্কেল নেক্সট টাইম হলে বললেন আমরা হ্যান্ডিক্যাম নিয়ে যাব ভিডিও করতে। তো উনি একদিন আমাকে ফোন দিছে দুপুর 1টা-2টার দিকে। তো আমি সাথে বলছে বাসা উল্টাপাল্টা হচ্ছে, তুমি তাড়াতাড়ি আসো। তো আমি হ্যান্ডিক্যাম আর মোবাইলের 2টা ভিডিও ক্যামেরা অন করে জাস্ট গেটটা যখন উনি খুলছে, তো আপনার এখানে গেট, ওইখানে একটা দূরে একটা গ্লাস রাখা ছিল, গ্লাসটা ছুঁড়ে আমার পায়ের সামনে এসে ভাঙছে একদম ওইখান থেকে। কোনো লোকও দাঁড়ায় ছিল না, তখন ভিডিও অন করা ছিল। আমি ঢুকলাম বাসার ভিতরে, তখন দেখি আপনার দেয়ালে, আমার বাম দিকে ছিল দেয়ালটা, তো এই দেয়ালের মধ্যে আপনার একটা এরকম ছবি মূর্তির মতন, মানে লম্বা একটা মূর্তি, 2 হাত সরানো, 2 পা সরানো, মাথার মধ্যে এরকম একটা দাগ টানা একটা মূর্তি অটোমেটিক এসে মানে আঁকছে আর কি। ওইটাও সেম ওই মানে কালো কালি দিয়ে লেখা। আমি ওইটাতে ভিডিও করতেছি, তো আঙ্কেল আমাকে ডাকতেছে, বলে সামনের রুমে আসো, দেখো এখানে জিনিসপত্র উল্টায় পড়তেছে। তো আমি যেই সামনে যাবো, ক্যামেরাটা এদিক ঘুরে সামনে নিতে গেছি, তাকায় দেখি যে মানে বুঝছি যে একটা কিছু টেনে নিয়ে গেছে। দেখি যে আপনার খামচির মতন মানে একদম আঙ্গুলের দাগ, দেয়ালের চোয়াল টেনে এরকম ওই পিকচারটা উঠায় নিয়ে গেছে। তো আমি আঙ্কেলকে ডাকছি, বলে এগুলো তো প্রত্যেক দিনই হচ্ছে, তুমি এটা দেখে যাও। ভিতরে ঢুকছি, দেখি আপনার আলমারি বন্ধ, বাট কাপড় চোপড় সব ছিটানো বাইরে। তারপর একটু পরে যখন পিছে আসছি, তো আঙ্কেলের পাশে অনেক লোক ছিল, আরো আন্টি ছিল, মুরব্বীরা ছিল। তো ওনারা ওইখানে এক রুমে কোরআন শরীফ পড়তেছিল, পাশের রুমে। হঠাৎ করে দেখি আপনার মাটির থেকে আঙ্কেলের একটা সম্ভবত শার্ট নাইলে লুঙ্গি হবে, সিলিং এর সাথে গিয়ে আপনার এই ফ্যানের যেই নট থাকে, নটের সাথে প্যাচ খেয়ে নিচের থেকে আগুন ধরতেছে। তা আমি ওইটার সাথে সাথে ভিডিও করতেছি, আর বাসার মানুষজন চিৎকার দিতেছে। পরে আঙ্কেল বলছে এই বাসায় থাকা যাবে না, বের হওয়াটাই সেফ। যখন বের হব তখনই আরেকটা ছবি আঁকছে দেয়ালের মধ্যে একই কালি দিয়ে। আপনার তখন আঁকছে 3টা ছবি, 2টা, একটা ছেলের ছবি আঁকছে, একটা মহিলার, এবং মানে মহিলার আবার এদিক দিয়ে এরকম একটা আঁচল টানা ছিল যে ছবিটা আঁকছে, আর একটা ছোট বাচ্চার ছবি। পাশে ওনাদেরই বাসার ড্রয়িং, মানে ওনারা যে বাসায় থাকেন একদম ওই বাসার পুরো সেই পাকা, তো ওইটাতে ক্রস সাইন দেওয়া বাসাটাতে। আর বাকি 3টা মূর্তির ছবি ঠিক আছে। তা আমি ওইটা ভিডিও করতেছি, যাচ্ছি একদম, তখন ভিডিওর সামনেই পুরো আপনার আবার সেম বেতে খামচি দিয়ে ছবিটা উঠায় নিয়ে গেল। পরে ওনারা আজমির শরীফ থেকে এক লোকের সাথে কথা বলতে গেছে, তখন বলছি যে এই বাসায় আপনার থাকতে নিষেধ করতেছে আপনাদেরকে, এই কারণে বাসার ছবিটা, মানে উনি আবার নাকি এগুলো নিয়ে অনেক জানে। তখন বলছি যে এই বাসা ছেড়ে দেওয়াই আপনাদের জন্য বেটার। তো পরে এনারা অনেক কিছু ঝুলায় রাখছিল বাসায়, কোরআন শরীফের সূরা, বাট কোনো কাজে হয়নি। পরে ওনারা বাসা ছেড়ে এখন আঙ্কেল থাকেন সিলেটে, আর ওনার বাকি ফ্যামিলি থাকে মগবাজারে। আমি লাস্ট আপনার মানে আমার লাস্ট যাকে হেল্প করছে, আমি ওনার নাম বলবো না, বাট উনি আমার খুব ক্লোজ ফ্রেন্ডের একজন খালা। তো উনি আমাকে, ওনারও এই প্রবলেম গুলা ছিল। তো আমি উনি আমাকে একদিন রাত্রে 2টার দিকে ফোন করে বলে, আমি যখনই নামাজ পড়তে যাই আমি কাঁপতে থাকি, কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যাই। পরে আমি নাকি উল্টাপাল্টা কথা বলি, এটা আমার ছেলেমেয়েরা বলে। আমি আচ্ছা ঠিক আছে খালা, আমি আসবো না আপনার সাথে দেখা করতে। তা আমি পরের দিন আপনার শুক্রবারে 11টার দিকে গেছি ওনার বাসায় আমার আরেক ফ্রেন্ডকে নিয়ে। তা আমি বলছি খালা আপনি নামাজ পড়েন আমার সামনে, আমি আপনার পিছিয়ে বসে দেখি আপনার কি হয়। তো আমি রুম থেকে সবাইকে বের করে দিয়ে ওনার বেডরুমে বসেছিলাম, পিছনে বিছনাটা ছিল, তো আমি বসে আছি, উনি আমার সামনে, মুখটা দিক করে, আমি দরজা লাগাই দিছি, লক করে দিছি। তো আমার হাতে একটা তসবিহ নিয়েছিলাম যে সূরা পড়ে, তখন জিন যেগুলো আমাকে শিখাই দিয়েছে আমি ওগুলাই অ্যাপ্লাই করতাম। আমি দরজার পিছনে বিছনার পিছনে বসে আছি, তো খালা নামাজ পড়তেছে। যখনই আল্লাহু আকবার বলে হাতটা বাঁধছে, তখনই কাঁপা শুরু করছে খালা, সমানে কাঁপতেছে। তা আমি বসে আছি যে খালা নামাজ শেষ হলে তারপর জিজ্ঞেস করবো। উনি যখন সালামটা ফিরাইছে তখন আপনার ভয়েস টোন চেঞ্জ হয়ে গেছে, মানে আপনার এরকম একটা ভয়েস টোনে সমানে নিঃশ্বাস নিতেছে। তখন নর্মালি কিন্তু আমার কখনো ভয় লাগেনি, বাট ওই দিন সবচেয়ে বেশি ভয় লাগছে। আমি বসে আছি, তো হঠাৎ যখন করতেছে, ঘাটটা পিছনে ঘুরায়, আমি সাথে সাথে দাঁড়ায় গেছি যে দরজা থেকে বের হয়ে অ্যাটলিস্ট বাসার লোকজনকে ডাক দিই। আমি উঠে দরজার সামনে যেতে গেছি, তো উনি খামচিতে আমার পা ধরছে, এক হাত দিয়ে বসা অবস্থায় পা ধরছে, আমাকে আর যেতে দিচ্ছে না এদিকে। আমি বারবার বলতেছি খালা আমি আরমান এরকম করতেছি। তো পরে বলতেছে, উনি দাঁড়ায় গেছে, দাঁড়ায় চোখগুলো একদম রেড কালারের হয়ে গেছে, এন্ড ভয়েস টোন পুরো চেঞ্জ, মানে একটা লোকের ভয়েসের মতো লাগতেছিল। পরে বললে তুই তো এদের আত্মীয় না, এন্ড এমন একটা ভয়েসে মানে আমার লোম দাঁড়ায় যেতেছিল যে তুই তো এদের আত্মীয় না, তুই আসছিস কেন বাঁচাইতে। তা আমি সাথে সাথে আমি ভাবছি যে হয়তো এখন যদি আমাকে মেরে ফেলে অ্যাটলিস্ট একটা কোনো প্রমাণ থাকুক যে ভিতরে কি ঘটছে। তা আমি মোবাইলটা হাতের মধ্যে নিয়ে রেকর্ডার অন করে পকেটে রেখে দিছি, যে রেকর্ড হোক, যদি কোনো অঘটন ঘটে মানুষজন শুনবে। তো পরে চিৎকার দিয়ে বলতেছে, তা আমি কোনো মতে দরজা খোলার চেষ্টা করতেছি না, আমাকে টান দিয়ে মানে ধাক্কা দিয়ে বিছানার উপরে ফালাই দিছে। পরে বলতেছে তুই এখানে আসছিস কেন, বের হয়ে যা এখন ঘর থেকে। তা আমি খালার 2টা হাত ধরে কোনো মতে দরজা খুলছি, তখনই বাসার লোকজন আসছে। তো ওনার ছোট ছোট ছেলে মেয়ে আছে, তারপর ওনার মা আসছে। তো বলতেছে এই ও তো আর মানুষ গায়ে হাত দিচ্ছিস কেন তুই। তখন বলতেছে এই তুই তোরা চুপ থাক, ওকে আমি মেরে ফেলবো হ্যান ত্যান বলে টলে। পরে আমি আপনি আমার সাথে কথা বলেন, কোনো সমস্যা থাকলে আমি সলভ করে দিচ্ছি আপনার।
তো উনি এমন কিছু কথাগুলো বলছে যেগুলো কেউই জানার কথা না, মানে ইভেন আমার বাসার লোকজনও জানার কথা না, কারণ ওগুলো একদম রুমের মধ্যে আমি একা কিছু কাজ করছিলাম। তো উনি বলতেছে তুই যদি এগুলা করে ভাবো যে তোর খালাকে বাঁচাইতে পারবি তুই ভুল, বলে এরপর একটা হাসি দিছেন। হাসিটা মানে আমার কানের পর্দা পুরা ফেটে গেছে, এত চিৎকারের হাসি। মানে ওই হাসি শুনে আমি এখনো ঘুমাইতে পারি না রাত্রে, কারণ প্রত্যেকবার। ইউ হ্যাভ দিস অন রেকর্ড? আমার সেলটা একজনের কাছে আছে, আমার সেলটা কালেক্ট করতে হবে, আছে বাট রেকর্ডটা আছে আমার কাছে। তো পরে সমানে হাসতেছে, আমি বলতেছি আপনার কি দরকার বলেন, আমি আপনাকে হেল্প করি। তখন উনি বললো যে আমার একটা আত্মা দরকার, আমাকে বলাইছে যে একটা আত্মা নিলে আমি বেহেশতে চলে যেতে পারবো, তো আমার এই আত্মাটা দরকার। আমি ততক্ষণ ওনার ছোট আঙ্গুলটা ধরার চেষ্টা করতেছিলাম, যাতে, কারণ আমি মানে রাত্রেবেলা আমাকে যখন আমি বসি তখন আমাকে জিন বলে যে, বা যেটা ছিল আমার সাথে সেটা বলে যে যখন এরকম কিছু হবে ছোট আঙ্গুলটা ধরে একটা সূরা পড়তে। তো আমি যতবারই ওনার ছোট আঙ্গুল ধরতে যাই উনি আমাকে ধাক্কা দেয়, এন্ড আমাকে বলে, ওই ভয়েসে বলতেছে যে চালাকি আমার সাথে করিস না, কারণ এগুলো আমি অনেক কিছু জানি আর আমাকে ধরা এত সহজ না। আমি বলছি আপনার যদি আত্মা লাগে আপনি আমার আত্মা নিয়ে যান। উনি সাথে সাথে আমার পুরো শরীরের সামনে এসে স্নিফ করা শুরু করছে। স্নিফ করে বলতেছে, না তোর আত্মাতে অপবিত্রতার গন্ধ পাইতেছি আমি, আমার তোর আত্মা আমি নিতে পারবো না, আমার উনার আত্মাই দরকার। তো এরপর আমি একটা সূরা পরে ফু দিচ্ছি, সমানে ফু দিতেছি, ওনার আন্টি মানে ওনার যে মা ছিল উনিও ফু দিচ্ছে, কোনো কাজ হচ্ছে না। পরে লাস্টে আরেকটা সূরা পরে ফু দিচ্ছি, তো অজ্ঞান হয়ে গেছে। আমার এই একটা জিনিস আছে যে আমি ধরেন কোনো ঘরে যদি কোনো জিন থাকে আমার শরীর গরম হয়ে যায় অনেক, মানে এটা এখনো থাকে যে এখনো কোনো জায়গায় যদি কোনো উল্টাপাল্টা কিছু থাকে আমার শরীর প্রচুর গরম হয়ে যায় এবং ঘামতে থাকি সমানে। তো যখন খালা অজ্ঞান হয়েছে আমি সবাই বলতেছি যে ঠিক হয়েছে, আমি বলছি না মনে হয় এখন আছে। তো হঠাৎ করে দেখি এদিক দিয়ে ঘামতেছি সমানে, তা আমি বলছি এখন আছে। সাথে সাথে আবার উনি উঠে গেছে, উঠে আবার চোখ লাল, তো হাসতেছে, সমানে হাসতেছে 3-4 মিনিটের মতো উনি খালি হাসলোই, মানে হাসা থামে না। পরে লাস্টে আমি মাথায় হাত বুলা দিচ্ছি যে খালা আপনি একটু সুস্থ হন। পরে আবার অজ্ঞান হয়ে গেছে, তার 10 থেকে 15 মিনিট পর উনি উঠছে, তখন আর গরম লাগে না আমার, মানে অলরেডি তখন বাসার থেকে চলে গেছে। তো পরে আমি বলছি যে বলেন কিসে, বলে আমি তো জানি না কিসে, বাট আমাকে বাঁচাও। পরে আপনার 3 মাসের মতন একটা কাজ করার পর উনি যখন পুরাপুরি সুস্থ, আমি ওনার পুরা ফ্যামিলিকে বলছিলাম যে আমার সাথে যাতে কোনো কন্ট্যাক্ট করা না হয়, এবং আমার সাথে মানে আমি আসছিলাম যে কোনোদিন আপনার বাসায় এটাও জানার দরকার, মানে এটাও কখনো মনে করেন না। যখনই ওনাকে হেল্প করতাম তখনই রাত্রে বাসায় আমার উল্টাপাল্টা কাজ হইতো। ধরেন আমি ওনাকে হেল্প করে আজকে বাসায় আসলাম, সাথে সাথে এসে দেখতাম আমার রুমের এই জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, বা আমি ঘুমাইতে যেতাম চোখের মধ্যে মনে হয় থাপ্পড় মারতেছে কেউ, যে অমুক জনকে হেল্প করতে যাস নিজে ঘুমাস কেন, তোর জাগতে হবে, বলে চোখের মধ্যে বাড়ি দিত অনেক, এরকম প্রবলেম গুলো হতো। আমি এই গল্পটাই প্রথমবার শুনছিলাম। আমার কাছে বেশ ভয়াবহ লেগেছে, অনেক অনেক। এই যে এই গা গরমের ব্যাপারটা এটা কিন্তু মানে খুব কমন, এটা আমারও হয় যে কোন একটা জায়গায় গিয়ে যদি মনে হয় যে সামথিং ইজ রং, তাহলে দেখি যে গা গরম হয়ে থাকে। ইনফ্যাক্ট ভয়টা কাজ করে বলে কি মানে গাটা গরম হয় এরকম? এইটাও ঠিক না, কজ আমরা এরকম অনেক জায়গায় গেছি যেখানে আমাদের ওই যে থার্মোমিটার থাকে আর কি, রুম টেম্পারেচার আমরা দেখি। আমরা এরকমও দেখছি যে রুম টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে আমাদের। ওই একটা জায়গায় গিয়ে তো অনেকবার হয়েছে যে রুমের টেম্পারেচার এত বেড়ে যায় যে ঘামা শুরু করে, অথচ শীতের সময় জানালা খুলে দেখেন যে বাইরে সেই রকম। হ্যাঁ, দরজা খুলছি আপনার বাসায় হয়েছে? হ্যাঁ, বাসায়। আর ইনফ্যাক্ট আমি আমার বাসাতেই এরকম হয়েছে, এই বাসায় না, এর আগের বাসায় এরকম হয়েছে আর কি। আর আমার রুমে একটা ঘড়ি আছে রাত্রেবেলা, যে ওই টেম্পারেচার থাকে, প্রজেকশন ওয়ালা ঘড়ি আর কি, মানে দেয়ালে প্রজেক্ট করে আর কি টাইমটা অন্ধকারের মধ্যে, টেম্পারেচারও থাকে। তো ওইটা আমি সবসময় খেয়াল করি যে রুমের টেম্পারেচার, মানে আমার যদি গরম লাগতে থাকে তখন আমি খেয়াল করতে থাকি যে রুমের কি টেম্পারেচার বেড়ে গেছে কি বাড়েনি। সো এটা নট মানে হ্যাঁ, অনেক সময় হয়তো ভয়ের কারণে, নার্ভাসনেস এর কারণে হতে পারে, বাট অনেক সময় আমি দেখছি এটা এই কারণে না, বোঝা যায় যে সামথিং ইজ রং। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ঘাড়ের পিছন দিকটা একটা চাপ, একটা ভারী লাগতে থাকে। এটা তো অনেকবার হয়েছে, এটা আমার লাইফে অনেকবার হয়েছে। আর একবার জিব্রানের বাসায় তো পুরো আমার লেফট সাইড তো পুরাই মানে অবশ হয়ে গেছে। অবশ মানে কি, মানে চাইপা বসাই দিচ্ছে, আমি প্রায় বেঁকে গেছিলাম সোফার মধ্যে, এরকম একটা সিচুয়েশন হয়েছে তো জিব্রানের বাসাতে। ইনফ্যাক্ট আঙ্কেল সামনে বসা ছিল, তখন আঙ্কেল বলতেছিল যে তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? আমি ওর শরীরে আরেক জায়গায় গিয়ে বসছি, তোমার কি কোনো প্রবলেম হচ্ছে? আমি যে না, একটু মানে বসতে প্রবলেম হচ্ছিল বলে কি। তখন আঙ্কেল সবচেয়ে ইন্টারেস্টিং একটা কথা বলছে, তুমি কি টের পাইছো? আমি তখন বললাম যে আঙ্কেল হ্যাঁ আমি টের পাইছি। বলে যে হ্যাঁ ওখানে একটা ছিল। আঙ্কেল ওইগুলো বুঝে আর কি। জীবনের বাসাতে এইটুকু এক সময় যাবতীয় কাণ্ড কারখানা হতো। আমার কাছে ছবির ঘটনাটা খুব আশ্চর্য লাগে, ছবি দেখা যায়। সাকিব ভাই অনেকদিন আগে একটা ঘটনা বলেছিলেন, সম্ভবত রাজশাহী বা এরকম জায়গার, ওই যে অনিয়ারে বলেছিলেন যে ছবি এরকম যে মেয়ের ছবি, মানে একজনের বাসার ছবি পুড়ে যায় বা এরকম কিছু একটা বলছিলেন। না ছবি ওটা ছিল ওই যে ওইটা শুনবো যে
ছবি দেখে মনে হয় কি কেউ এঁকে হ্যাঁ 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 তারপর নষ্ট করার চেষ্টা করছে। এটাই এটা মানে আমি জানি না, মানে আমাদের এই পার্টিকুলার ডিটেল বলে। ওইটাও বেশ মানে ভয়াবহ ঘটনা ছিল। তো ওনার এই ছবির কথাটা শুনে আমার আচ্ছা, তোমার ওই যে আঙ্কেলের কথা বললো আমার যে ওই বাসায় কি এখন আছে? সরি, ওই বাসাতে ইনফ্যাক্ট মনে হয় এখনো ওই সমস্যাটা হয়। আর আমাদের ওই বাসার ওইখানে যতগুলা বাসা আছে আপনার প্রত্যেক বছর 3টা থেকে 4টা ছেলে আত্মহত্যা করে। ইনফ্যাক্ট আমি ওই গলি দিয়ে আসতে ভয় পাই, কারণ ওই গলির পরে আমাদের ওই যে সন্দীপ ভাইয়ের স্টুডিও। হ্যাঁ, ওই একদম ওই এরিয়ার বাসার যতগুলা বাসা আছে, যেমন আপনার এরিয়াটা কি বাসা না হয় অনের বলা যাবে না, এরিয়াটা কি? এরিয়াটাও গ্রেটার এরিয়াটা বলো, কোন দিকে আছে? আচ্ছা, এরিয়াটা হচ্ছে আপনার শান্তিনগরের দিকে। ইয়াল্লা, আমি দেখে থাকি কয়েকজন আমার নেইবারহুডে এসব কাউকে কয়েকজন পছন্দ করি না। আমার বাসায় আসতে পারেন, কারণ আমার বাসায় প্রত্যেক দিনই একটা না একটা অঘটন ঘটেই। ধরেন এই যে সুমন ভাইয়ের সাথে যেটা হয় যে সিলিং এ বাড়ি দেওয়া, যেমন আমি রাত্রে নামাজ পড়লেই আপনার ধরেন তাহাজ্জুদের নামাজ যদি পড়ি 3টা-4টার দিকে সমানে দরজা নক করতে থাকে আমার। অনেকদিন পর শুনবো একটা ইন্টারেস্টিং স্টোরি শুনলাম। হ্যাঁ, আমি চলে আসতে পারবো। আমার অ্যাকচুয়ালি ক্যামেরাতে ক্যাচ করেছি কয়েকটা জিনিস। আচ্ছা, আমরা সবাই একসাথে সিজন 2 আমরা সবাই একসাথে কথা বলতেছি, কেউ কিন্তু কিছু বুঝতেছে না। আমি যাই, মানে আমার পরিচিত এরকম অনেক জায়গা আছে, কুমিল্লাতে একটা জায়গা আছে, আমি ওইখানে যাই, আপনার এরকম কিছু অঘটন ঘটে। তো এরকম পরিচিত কয়েকটা জায়গা আছে ঢাকার মধ্যে, যেগুলো এখনো মাঝে মাঝে হয়তো মাসে একবার করেও যাই দেখতে যে এখনো ঝামেলাগুলো আছে নাকি। আচ্ছা, কুমিল্লার কোন দিকে? এটা রাজবাড়ির। আপনিও গেছিলেন? হ্যাঁ, না, কুমিল্লা আমার ফেভারিট টাউন আর কি, যাবো। আচ্ছা, রাজবাড়ির ওদিকে, টাউনের ওদিকে, রাজবাড়িতে, ওইখানে এই সমস্যাটা হয়। আচ্ছা, আমি কিছু কমার্শিয়াল কোশ্চেন করি। তোমার এই পাওয়ারটা টাকা বানানোর জন্য হেল্প করছে? মানে না, আমি কোনোদিন ইনফ্যাক্ট জানতেই খুব। এখন মিউজিক ডিরেক্টর হচ্ছে, রাইট? সো হাউ টু মেক এ হিট সং? না, দিস আর ভ্যালিড কোশ্চেন। If we give protection to RAB and they give protection to us, তাহলে তো নাইস কম্প্রোমাইজ, ঠিক না? এই পাওয়ার নিয়ে হ্যাঁ, এটা তো মানে আপনার আমরা একটা বিজনেস স্টার্ট করতে পারি। এটা কি জাস্ট মানে ফিজিক্যাল ডেঞ্জার এসব ব্যাপারে তোমাকে সহায়তা করার কিছু না? এটা যেমন আপনার ফিজিক্যাল ডেঞ্জার আরো ব্যাপার আছে, যেমন ধরেন আমার নিজের কোনো হেল্পে আসে না। আচ্ছা, আমি একটা কোয়েশ্চেন করতে চাই এখানে, সেটা হচ্ছে যে এরকম কখন কি হয়েছে যে আপনি যা জানতে চান তা জানাচ্ছে, নাকি ও একটা মানে ওর ইচ্ছা মতো ইনফরমেশন? না, যেমন আপনার যে খালার কথা বলছি, তো ওনার উপরে একজন আপনার এই মানে কিছু স্পিরিচুয়াল কাজ করতো। তো উনি আমাকে একদিন বলতেছে যে কে করতে পারে একটু বল আমাকে। আমি রাত্রেবেলা আপনার তখন এই টাইমে, সবসময় এই টাইমে বসতাম 3:30টার দিকে। তো বসে আমি চোখ বন্ধ করে ডাকতেছি আমার সাথে যেটা থাকতো। তাই আমি বলতেছি যে এরকম আমি সেই ফেসটা দেখতে যাই যে আমার খালার ক্ষতি করতেছে, মানে আমার ফ্রেন্ডের খালার। তো অনেকক্ষণ বারবার বলতে আপনার হঠাৎ করে দেখি এক মহিলার ছবি, আপনার একটা শাড়ি পরা, হালকা হোয়াইট কালারের হেয়ার। তো একটা পিকচার দেখছি আমি, দেখার পর সকালবেলা আমি খালাকে ফোন দিচ্ছি, আমি বলছি খালা আপনার বাসায় আসবো, আমি কিছু বলতেছি আপনাকে। তো খালা বলছে আসো। তো আমি গেলাম, গিয়ে বললাম যে আমি এরকম একটা পিকচার দেখছি, ওনাকে একদম ডেসক্রিপশনটা দিলাম যে রাত্রে আমি যে পিকচার। তো উনি একটা অ্যালবাম এনে দিল আমাকে, বলতেছে যে আমি কিছু পিকচার দেখাই, দেখো এগুলোর মধ্যে একজন নাকি। আমি রাত্রেবেলা যে পিকচারটা দেখছি ওই অ্যালবামের মধ্যে একজনের পিকচার ছিল, এবং ওইটা হচ্ছে ওনার এক আত্মীয়, মানে ওনার খুবই ক্লোজ আত্মীয়। তো উনি কিছুক্ষণ অবাক চোখে আমার দিকে তাকায় বলতেছে যে সেম কথাটা আমাকে আরেকজন হুজুর বলছে আমাকে, ওই হুজুর বলছে যে ইনি আমার এসব ক্ষতি করতেছে। তো তখন নিজের কাছে মনে হচ্ছে, কারণ সবাই তো আমাকে অ্যাবনর্মাল বলতে যে আমি নাকি পাগল। তো তখন একটু মজা লাগলো যে না, তাহলে আমার ইনফরমেশন গুলো ঠিক আছে অ্যাটলিস্ট, যেটা আরেকজন লোকের সাথে মিলছে। তো ওই দিন আমি বাসায় একটা কাজ করে আসছিলাম ওনার, যাতে খালার কোনো প্রবলেম না হোক জিন রিলেটেড। বাসায় উনি রাত্রে আমাকে 10টায় ফোন দিয়ে বলতেছে আমি এখন খুবই সুস্থ, আমার আর কোনো প্রবলেম হচ্ছে না। যখনই এইটা ফোন দিয়ে উনি রাখলো, তখনই আমার বাসায় উল্টাপাল্টা কাজ হওয়া শুরু করলো, সাথে সাথে আমার গরম লাগা শুরু করলো, এবং চোখ যখনই বন্ধ করছি তখনই দেখি ভয় দেখাইতেছে আমাকে, বলতেছে যে যদি কালকে ওই বাসায় যাওয়া হয় তাহলে তোমার মানে জান হারাইতে হবে। তো এইসব যখন অন্যগুলো এসে ভয় দেখায়, তখন তোমার সাথে যে জিন ছিল সে তোমাকে প্রোটেক্ট করে নাই? আমার কোনো ক্ষতি হতো না, মানে আমার ফিজিক্যাল কোনো ক্ষতি হতো না, জাস্ট প্রবলেম ওকে ডিরেক্ট কিছু করতে পারছে না, ভয় দেখায় যদি কিছু করতে ভয় দেখানো হতো প্রচুর। এন্ড আমি কিন্তু ইনফ্যাক্ট অনেক, আমার তখন ওজন ছিল কত মনে হয় 52-51। তখন যেই লোকের কাছে আমি যেতাম মানে হেল্প নেওয়ার জন্য, আম্মু যার সাথে পরিচয় করে দিয়েছিল, উনি বলছে তুমি যত এগুলো করতে থাকবা তোমার মানে ফিজিক্যাল প্রবলেম হইতে থাকবে, এন্ড হয়তো একটা টাইমে গিয়ে শুকায় মারাও যেতে পারো, এটা বেটার স্টপ করা উচিত তোমার। তো আমাকে 3 দিন না 2 দিন, কোন 2 দিন যেন আমাকে বাসা থেকে বেরোতে মানা করছেন, 2-3 রকমের কালারের ড্রেস পরা মানা করছিল। তা আমি ওই লোকের কথা শুনতাম না কখনো, নিজেই কাজ করে যেতাম।
তো আম্মু আবার খুব এগুলো নিয়ে চিল্লাচিল্লি করতো, আর আমি কথাও বলতাম না কারোর সাথে, কারণ এই যখন আমার এইগুলো প্রবলেম হইতো মানুষের সাথে কথা বললে রাগ উঠতাম বা কিছু একটা, যেমন আম্মু বলতো যে ভাত খাইতে আসো, আমি রাগের চোটে ধাম করে দরজা লাগাই দিয়ে বন্ধ করে থাকতাম। ওটা আমি ন্যাচারালি করি। আচ্ছা, আমার কাছে একটা আছে, কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে কোশ্চেন না, একটা এসএমএস আছে যে আমাকে মামুন যশোর থেকে এসএমএস করেছেন এবং লিখেছেন যে রাসেল ভাইয়ের আরমান ভাইয়ের মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে? ডেফিনেটলি দেওয়া যাবে, আমি এখনই দিয়ে দিচ্ছি। আপনাদের যাদের যাদের আরমান ভাইয়ের কাছে জানার থাকে, এটা ছেলে নামে ছেলে আপাতত। আচ্ছা, আম্মু কিন্তু এই কথাটা, আম্মু কিন্তু আমাকে এই কথাটা আজকেও রিয়াদ ভাইয়ের সামনে বলছে যে আচ্ছা আজকে আমাকে আন্টি বলছে যে আমার ছেলেদের প্রতি একটু ইন্টারেস্ট আছে আর কি। ওইটা না, মানে প্রবলেম হয়েছে আমার, মানে কি হচ্ছে, প্রবলেম হচ্ছে যে আমি কোনো আপনার মানে কোনো মেয়েদের সাথে তেমন একটা ইনভলভমেন্ট নেই, তো সবসময় অনেক টেন্স। সব সিঙ্গেল মেয়েরা জেনে রাখো আরমান সিঙ্গেল এখন। তো আরমান ভাই, আমি আপনার মানে কোনো ধরনের কোনো ইয়ে না, মানে ঝামেলা হবে না, আমি সে বিষয়ে আপনাকে অ্যাসিওর করছি এবং আমি আপনার নাম্বারটা দিয়ে দিচ্ছি। যদি কারো কোনো কিছু জানার থাকে, আরমান ভাইয়ের এই ঘটনা নিয়ে কোনো প্রশ্ন করা থাকে, তাহলে আপনারা শাউট লিখবেন, SHOUT শাউট, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, আর মোবাইল নাম্বারটা হচ্ছে 9840। এখানে আপনার SMS করে দিন এবং আমরা যে কোনো কোশ্চেন সরাসরি আরমান ভাইয়ের মাধ্যমে আপনাদেরকে বলে দেবো। আর অনেক কথা বলছে। হরর মুভি দেখে কি কমেডি মনে হয় তোমার? এইসব জিনিস যদি আমার লাইফে হতো, একদম 1.5 বছর ভর্তিস করতেছি, তুমি যা যা বলছো এগুলো হাফ হতো আমি দেখিনি। না, আমার হরর মুভি দেখতে কখনো, ইনফ্যাক্ট আমি হাসি অনেক, আমাকে এই যে আমার কাছে খুবই স্বাভাবিক লাগে। আচ্ছা রিয়াদ, তোমার কোনো ঘটনা আছে নাকি? আমার ঘটনা ভাই আমি আস্তে আস্তে বলি, আস্তে আস্তে মাথায় আসছে। আচ্ছা, আমি একটা যেটা মানে ওই যে ওই টাকা আর্নের যে ঘটনাটা, এখান থেকে আমি একটা ঘটনা মনে পড়লো, সেটা হচ্ছে মেসি। ওর মানে ও এটা কখনো স্বীকার করতে চায় না বা ও কারোর সাথে শেয়ারও করে না আমার সাথে। না না না, আমাদের ফ্রেন্ড সুমন ভাইয়ের ক্লোজ ছিল ভাই, আমার অনেক ছোটবেলার ফ্রেন্ড। তো ওর একটা ঘটনা এরকম আছে, এটা হচ্ছে ও বলতে চায় না কাউকে এটা, বাট আমার সাথে একদিন ও শেয়ার করছিল জিনিসটা। সেটা হচ্ছে প্রায় ও যখন ছোট, 5 or 7 years ব্যাক, তখন ওর কাছে র্যান্ডম এরকম রাতের বেলা কিছু একটা আসতো, অ্যাজ ইন ওর ও ফিল করতো যে সাদা কালারের কিছু একটা, অবশ্যই মেয়ে। তো এসে ওর রুমের সাথে একটা অ্যাটাচ বারান্দা, ঠিক ওই বারান্দার দরজাতে বসে থাকতো। এখন ও হঠাৎ একদিন মুভি দেখছে রাতেবেলা, ওটা আমার মুভি দেখার খুব শখ টক। তো 3টা 3:30টার দিকে মুভি দেখতে দেখতে একদিন সে ওটাকে দেখছে। ওটাকে দেখার পর ওই দিন ভাবছিল যে আসলে ঘুম তো অনেক বেশি, আর পিছের দিকে তাকায় থাকতে থাকতে হয়তো বা সাদা কিছু একটা দেখতেছে, ও আর পাত্তা দেয় নাই। কিন্তু নেক্সট 2 days তারপরে ও আবার ওইটা সেম জিনিসটাই দেখতে পায়। এটা হচ্ছে 4টা 4:30 এরকম টাইম আর কি, ফজরের আজানের আগে আগে। ও ওই দিন সাহস করে জিজ্ঞেস করে যে আপনি কে? তো ওই দিন ওকে কোনো অ্যান্সার দেওয়া হয় নাই, সে খালি চুপচাপ তাকায় ছিল এবং একটু পরে ওটা ডিসগাইজ হয়ে যায়। ও এটা নিয়ে একটু টেন্স ছিল, বাট ওটা কারোর সাথে শেয়ার করেন, কারণ ও একটু সাহসী টাইপের ছিল তো, আর ও তেমন পাত্তা দেয় না জিনিসটাকে, কারণ রাতের বেলা উল্টাপাল্টা অনেক কিছু হতে পারে, মানুষ ঘুমে থাকে। তো এরপরে আরেকদিন ও যখন দেখতে পাইছে, ও তখন জিজ্ঞেস করছে আবার যে আপনি কে? ওই দিন ও বলছে যে আমি আসলে কেউ না, আমি এমনি তোমাকে দেখতে আসি। তো ও জিজ্ঞেস করছে যে কেন দেখতে আসো? আর এই জিনিসটা আমরা ফ্রেন্ডরা সবাই মোটামুটি জানি যে এরকম পরি টাইপের কিছু একটা অবশ্যই তাদের এক্সিস্টেন্স আছে আর কি। তো ও ওইটাকেই বেস করে ও তখন জিজ্ঞেস করছে যে আপনি আসলে কে, আমাকে বলেন, কারণ আমার তো ভয় লাগতেছে জিনিসটা, আমি ওটা কারোর সাথে শেয়ারও করতে পারতেছি না, কারণ মানুষ তো বলবে যে ফাইজলামি, এই জন্য ও শেয়ার করতে পারছে না। পরে বলছে যে হ্যাঁ, আমি আসলে এরকম আমি তোমাদের মতো মানুষ না, আমি খালি তোমাকে এটুকু বলতে পারি, আর তোমাকে আমার দেখতে ভাল লাগে, আমি এর জন্য আসি, এজন্য আসি, আমি তোমাকে দেখে আমি তোমার কোনো ক্ষতি করবো না। ও তখন ওটাকে আচ্ছা ঠিক আছে ফাইন, এরকম প্রায় 1-2 সপ্তাহ সে আর আসে নাই। এরপর আরেকদিন ওইটা দেখতে পাইছে, দেখতে পাওয়ার পরে ও তখন জিজ্ঞেস করছে যে আচ্ছা তুমি যেরকম আসো, আমার তো এটা ভালো লাগছে না, তুমি আমার কাছে আর আইসো না। তখন সে আর কি ওকে ওই পরিটা ওকে জিজ্ঞেস করছে যে আচ্ছা আমি আর আসবো না, এখন তুমি আমার কাছে যা ইচ্ছা তাই চাও, আমি তোমাকে দিতে পারবো। তখন ওর মাথায় ও আমাকে তখন বলছে যে আসলে ওই টাইমে তো মাথায় কিছু আসে না যে কি চাবো, কারণ আমি তো এমনি ভয়, আমার হাত পা কাঁপছে, রাতের বেলা আমি কারোর সাথে শেয়ারও করতে পারছি না। এখন না, আমি ওকে বলছিলাম তুই আমাকে বলতিস, তখন হলে আসলে ওই টাইমে বলার মতো কিছু ছিল না। ইভেন পরিটাকে অফার করছে যে তোমার কি টাকা পয়সা দরকার, সেই ধরনের সাহায্য আমি তোমাকে করতে পারবো। তখন এটা আমি শুনে ওকে একটা থাপ্পড় দিয়ে বলছিলাম তুই কেন চাইলি না, বাট ও তখন আর চায় নাই আসলে, এরকম ঘটছে আর কি ওর সাথে। আর এরপরে ও এটা
বাবা মা আঙ্কেল আসলে এসব সামনাসামনি ঘটলে আই গেস তখন মাথায় এগুলো আসার কথা না। সেটাই, কারণ মানুষ ওটার জন্য প্রিপেয়ার থাকে না। আর ও আঙ্কেল আন্টিকে মানে জিনিসটা বলার পরে তখন আঙ্কেল আন্টি মানে ঘর বাধায় দেয় যে ওই টাইপের ওরকম বাধায় দেওয়া হয়েছিল, এরপর থেকে আর ওরকম কিছু আসে নাই। আর ও যে বিল্ডিংটাতে থাকে ওই বিল্ডিং এ একটা ওই বিল্ডিং এর প্রবলেম আছে, কারণ ওই বিল্ডিং এর 9 তলায় আমার একটা ফ্রেন্ড রিজভি থাকতো। সুমন ভাই তো রিজভিকে চিনেন খুব ভালো মতোই, রিজভি আমাদের একটা ফ্রেন্ড চাষা করে। এখন রিজভি থাকতো 9 তলায় আর ম্যাক্সি থাকে হচ্ছে 1 তলায়। আচ্ছা, হ্যাঁ, এখন রিজভি একটা অভ্যাস ছিল রাতের বেলাও হাঁটতো, ঘুমের ভিতর হাঁটতো। দেখা যেত যে ও এরকম হাঁটতে হাঁটতে এই রুম থেকে ওই রুমে চলে যাচ্ছে। বাট ওর এরকম একটা ঘটনা ছিল, একবার ঘুমাচ্ছে হঠাৎ ওর ঘুমটা ভাঙছে, ও ফিল করতেছে যে ওর খাটটা কাঁপতেছে, মানে এত 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 বাজেভাবে কাঁপতেছে যে মানে পুরা। তারপর ও যখন চোখ খুলছে, চোখ খুলে উঠে বসছে, তখন ও ফিল করছে যে খাটটা আস্তে আস্তে উঠতেছে উপরের দিকে। তখন ও আর কন্ট্রোল করতে পারে না, ও তখন একবার খাট থেকে নেমে সাথে সাথে আঙ্কেল আন্টির রুমে গিয়ে ঘুমায় গেছে। তারপরে মানে জিনিসটা এরপর থেকে প্রায় 2 মাসের মতো ওই রুমে ও আর থাকে নাই, এত ভয় পাইছে। তারপরেও মানে ওই বিল্ডিংটাকে পুরো সবাই মিলে আর কি চিন্তা ভাবনা করে পরে একদম বাঁধানোর করা হয়েছে আর কি, মানে বাঁধানোর পর তারপরে এরকম ঝামেলা হয় না। ফাহিম আমাদের সাথে আছেন এবং সবার কাছে মোটামুটি দুটো ঘটনাই ভালো লেগেছে এবং থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আশা করবো যে পরের ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় অতিথির কাছে দ্বিতীয় ঘটনা শুনতে এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা আপনি বলবেন এবং তারপর আপনার ঘটনা শেয়ার করবেন প্লিজ। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ সাব্বির হোসেন টিপু, আমি ঢাকার খিলগাঁও থেকে এসেছি। ওকে, আপনার ঘটনায় চলে যাই। ভাই আমার ঘটনা তো দুইটা, আমি এখন কোনটা শেয়ার করব? আপনি প্রথমে আমাকে যেভাবে মানে প্রথমটা শেয়ার করেন। ও আচ্ছা, মানে আপনি তো দুটো ঘটনা আমাকে বলেছেন। জি জি, প্রথম যেটা বলেছেন সেটা আগে শেয়ার করতে পারেন, বা দ্বিতীয়টাও, এটা আপনার উপরে, আপনার পছন্দের ব্যাপার। ধন্যবাদ ভাইয়া। জি, আমার বাসার পাশে আক্তার নামে একজন ছেলে আছে আর কি। জি জি। তো ঘটনাটা আসলে তার বাবার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। জি। তো ঘটনাটা এইভাবে হচ্ছে, তাদের দেশের বাড়ি হচ্ছে রংপুরে পলাশবাড়ি, ওখানে তাদের বাসা আর কি। তো তার বাবা যখন মোটামুটি যখন যুবক বয়স ছিল, তখন তার বাবার বন্ধুদের সাথে তারা একদিন তাদের গ্রামের বাড়িতে এক জায়গায় তারা ঘুরতে যায়। তো ওইখানে তিনি একজন কবিরাজকে দেখেন, যিনি মোটামুটি ব্ল্যাক ম্যাজিক করেন। তো ওগুলো দেখার পর তার কাছে ওই ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারগুলো কোনো এক কারণে ভালো লেগে যায় আর কি। তো তার কয়েকদিন পর উনি ওই কবিরাজের কাছে যান, গিয়ে বলেন যে আসলে আমি আপনার কাছ থেকে এগুলো শিখতে চাই। তো উনি ওই কবিরাজ বলছিলেন যে আসলে দেখো, এগুলো তো আসলে খুব ভালো বিষয় না, তোমার পক্ষে আসলে এগুলো শেখা সম্ভব হবে না, কারণ তুমি কতটুকু সাহসী বা কি, আসলে তুমি এগুলো ছেড়ে দাও, তুমি এগুলো চিন্তা মাথা থেকে বাদ দিয়ে দাও। কিন্তু আসলে তার মাথার মধ্যে জিনিসটা খুব ভালোভাবে বসে গিয়েছিল আর কি। তো সে প্রায় দেখা যাচ্ছে 2 দিন 1 দিন পরপরই সে ওই কবিরাজের কাছে বারে সে যেত, তাকে বলতো যে আপনি আমাকে প্লিজ একটু শিখান, বা অনেক তাকে বিরক্ত করতো আর কি। তো একটা পর্যায়ে ওই কবিরাজ তার বিরক্তিতে সহ্য করতে না পারে একদিন তাকে বলে, ঠিক আছে আমি তোমাকে শিখাতে পারি, কিন্তু একটা শর্ত আছে। সেটা হচ্ছে কিছু কিছু মানুষ আছে যাদের মাথার ঠিক কপালের মাঝখানে ছোট্ট একটা অংশ থাকে আর কি, সেটাকে তাদের ভাষায় তারা সেটাকে বলে চণ্ডী। তো এটা দিয়ে নাকি অনেক ধরনের ব্ল্যাক ম্যাজিক, অনেক ধরনের কাজ করা যায় আর কি। তো ওই কবিরাজ তাকে বলে যে তুমি যদি আমাকে এরকম একজন অবিবাহিত হিন্দু মেয়ে যে কিনা বিয়ের আগেই আত্মহত্যা করা বা কোনো ধরনের অপমৃত্যুতে মারা গিয়েছে, এরকম কোন মেয়ের যদি মাথার চণ্ডী আমাকে এনে দিতে পারো, তাহলে তোমাকে আমি আমার এই ব্ল্যাক ম্যাজিকের যে বিদ্যাটা সেটা আমি তোমাকে শেখাবো আর কি। তো বলছে ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি আছি, কিন্তু আমি কিভাবে জানবো আসলে কোথা থেকে আনবো? পরে বললো যে, কবিরাজ বলছে যে সমস্যা নেই, আমি তোমাকে বলে দিব কি মানে কবে কোথায় তুমি এটা কোথায় পাবা আর কি। তো এরকম একদিন হঠাৎ করে কবিরাজ তাকে খবর দেয়, তো সে যায়। তো যাওয়ার পরে সে কবিরাজ বলছে দেখো, ওই আমাদের 2 গ্রাম পরে একটা গ্রাম, ওই গ্রামের নাম ঠিক মনে নেই আমার এখন, বলছে যে ওইখানে একটা মেয়ে বিষ খেয়ে মারা গেছে। তো ওই মেয়েটার মাথার মধ্যে ওই চণ্ডীটা আছে, তুমি যাও দেখো ওকে কোথায় মানে সমাহিত করা হয়, তুমি সেখানে যাবা। তবে শর্ত আছে, তুমি চণ্ডীটা আনতে যাবা রাত্রে সম্পূর্ণ একা,
একাভাবে যাবা, তবে তুমি মেন রোড দিয়ে যাবা না। উনি তাকে একটা রোড বলে দেয়, যে সেই রোডটা আসলে প্রথমে অনেকগুলো ধান ক্ষেত পড়ে, তারপরে পরে হচ্ছে একটা জঙ্গলের মতন। ওই জঙ্গল পার হয়ে তারপরে হচ্ছে পরে ওই মানে ওই জায়গাটাকে যেখানে ওই মেয়েটাকে সমাহিত করা হবে আর কি, মানে অনেকটা শ্মশান ঘাটে আর কি, ওখানে মাটিতে তাকে জাস্ট বসিয়ে মেয়েটাকে পুঁতে রাখা হয় আর কি, এরকম একটা জায়গা, মানে এমন অবস্থা রাখা হয় আর কি। তো তাকে যখন সব বলে দেয় যে তুমি ওখানে ভয় পাবা না, তুমি যাবা, আমি এখান থেকে আসনে বসে যা করার আমি করে দিব, তুমি কোনোভাবেই ভয় পাবা না। আর তুমি যদি ভয় পেয়ে যাও বা কোনো কারণে যদি তুমি ওদের কাছে ওদের যে কৌশল সেখানে তুমি যদি ভয় পেয়ে বা কোনো কারণে তুমি যদি পিছু পা হও বা কোনোভাবে যদি ভুল করে বসো, তাহলে তুমি কিন্তু আর বেঁচে ফিরে আসতে পারবা না। তো তুমি এখনো চিন্তা করো তুমি কি আদৌ যাবা নাকি তুমি যাবা না। তো সে তখন আসলে যুবক, তো সে খুব সাহসী ছিল, তো সে বলতে না আমি যাব। তো ওই মেয়েটা যখন মারা যায়, তো সে দিনের বেলা তার সাথে যায়, ওখানে দেখে কোথায় কবর দেওয়া, কোথায় তাকে মাটি চাপা দেওয়া হয়। তো সে এগুলো সব দেখে, দেখার পরে সে রাত্রিবেলা যখন আসলে এই ব্যাপারগুলো তার পরিবারের কেউ জানতো না, তার পরিবারের কেউ জানতো না, কারণ তার বাবা খুব ধার্মিক ছিলেন আর কি। তিনি জানলে হয়তো খুব তার সাথে রাগারাগি করবে, বা এই কারণে সে কাউকে কিছু বলেনি, সে চুপি চুপি একাই সে রাত্রিবেলা বাসা থেকে বের হয়ে যায়। আচ্ছা। তো যখন রাত্র প্রায় 1টা-1:30 এরকম বাজে, তখন সে যাওয়া শুরু করে। তো প্রথম ধান ক্ষেত দিয়ে যখন সে যাচ্ছিল তখনও কোনো সমস্যা হয়নি, কিন্তু যখন সে ওই জঙ্গলে যাওয়া শুরু করে তখন থেকে আসলে বিপত্তিটা ঘটা শুরু করে আর কি। প্রচন্ড ঝড় বাতাস এবং তার আশেপাশে প্রচুর বিড়াল এবং অনেক বড় বড় কুকুর, শিয়াল, এগুলো তার আশেপাশে দিয়ে বারবার যাচ্ছিল বা এবং তাকে ডাকছিল আর কি। তবে সে এগুলোর দিকে না তাকিয়ে সে তার নিজের তার মনে একটা বিশ্বাস ছিল যে ওই তার যে ওস্তাদ, সে তার সকল কিছু ঠিক করে রাখছে আর কি, কোনো সমস্যা হবে না, এটা তার মনে মানে বিশ্বাস ছিল আর কি। তো সে ওখানে যায়, যাওয়ার পরে যখন সে ওই জায়গাটা খুঁজে বের করে সে মাটি খুঁড়তে শুরু করে। তো মাটি খুঁড়তে একটা পর্যায়ে সে পুরো লাশটাকে মাটির মাঝখানে, মাটির ভিতরে সে পাওয়ার পরে যখন সে মাটির মধ্যে যখন সে ওই যখন সে নামে, লাশটার কাছে যখন যাওয়ার পরে যখনই সে লাশটার মাথা ধরতে যাবে, ঠিক ওই মুহূর্তেই লাশটা হঠাৎ করে তার দিকে চোখ মিলে তাকায়। তো ওর চোখগুলো ছিল খুব ভয়ঙ্কর লাল টকটকে। সে এমনটা বলছিল যে সে তখন প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু সে তারপর আবার এটাও চিন্তা করে যে আমাকে তো আমার ওস্তাদ বলেছিল আমি যদি এখন ভয় পেয়ে যাই তাহলে আমি এখান থেকে বেঁচে ফিরে আসতে পারবো না, এখানেই আমাকে ও মেরে ফেলবে বা কিছু একটা। তো ওই লাশটা তাকে সরাসরি বলে যে তুই এখানে কেন এসেছিস, তুই আমার সর্বনাশ করতে কেন এসেছিস, তুই এখান থেকে চলে যা, নাহলে কিন্তু তুই বাঁচবি না, আমি তোকে অনেক অনেক ক্ষতি করবো, তুই এখান থেকে চলে যা। কিন্তু সে তো আসছে তার উদ্দেশ্য সাধন করতে, সে কোনোভাবেই পিছপা হয় না। সে বলে যে না, আমি এখান থেকে তোর মাথাটা আমি নিয়ে যাব। কিন্তু ওই মেয়েটা বলতেছিল যে না, তুই আর মাথা নিস না, তুই আমার এত বড় ক্ষতি করিস না, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, আর তুই যদি এরকমটা করিস তাহলে আমি কিন্তু তোরও অনেক ক্ষতি করব, তোর পরিবারের ক্ষতি করব। নানাভাবে তাকে ভয় দেখাচ্ছিল, কিন্তু আসলে সে কোনো কিছু না বলে সে যখন তার মাথাটা ধরতে যাবে, এমন টাইমে লাশটা তাকে ধাক্কা মেরে তার উপরে, মোটামুটি তার উপরে, বুকের উপর চড়ে বসে আর কি। তারপরও সে অনেকটা ধস হওয়ার পরে একটা পর্যায়ে সেই লাশটাকে ফেলে দিয়ে সে একটা কোপ মেরে লাশটার মাথাটা সে কেটে ফেলতে পারে আর কি। তো মাথা কাটার পরে সে এর মধ্যে কবিরাজ বলেছিল যে তুমি মাথাটা নিয়ে তোমাদের বাড়ির পেছনে আমি একটা জায়গা রেখেছিলাম, তুমি ওই জায়গাটাতে তুমি মাথাটা রেখে দিবা যাতে কেউ না দেখে। এখন তার বাবা বা তার পরিবারে রাত্রেবেলা ওখানে রাখতে গেলে শব্দ হলে, তখন তো আবার গ্রামের চোরের উপদ্রব বা ওরকম একটা ছিল, তখন তারা ভাবতে পারে হয়তো বা চোর আসবে, তখন উনি মনে করছে যে ব্যাপারটা জানাজানি হয়ে যাবে। তো এর জন্য উনি কি করছে, উনি তাদের বাসার পাশে ছিল তিস্তা নদী, তো ওই নদীর একটা চর, ওনার মা মানে বাসা থেকে একটু বের হয়, হয়তো মানে ওনার কোনো একটা কাজে বের হয়। তো বের হওয়ার পর তাদের বাসার পেছনে একটা বাঁশ ঝাড় ছিল। তো এই বাঁশ ঝাড়ের উনি যখন নিচে হেঁটে যাচ্ছিলেন, তো হঠাৎ করে উনি খেয়াল করে যে কেউ যদি মুখের মধ্যে যদি কারো কোনো কাপড় দিয়ে বেঁধে রেখে যদি কেউ যদি কান্না করে, যেরকম একটা গোগানির শব্দ হয়, ওরকম একটা শব্দ হচ্ছে। তো হঠাৎ করে সে একটু ভয় পেয়ে যাওয়ার পর সে যখন উপরে তাকায়, তো
তখন সে কিছুকে দেখতে পায়। তখন সে সবাইকে ডেকে আনার পরে সে তখন সবাই মিলে যখন লাইট মেরে ওকে দেখে যে ঠিক তার ছেলেকে মানে ওই আক্তারের বাবাকে ওই জায়গায় উল্টো অবস্থায় মানে মাথার নিচে রেখে পা উল্টো অবস্থায় রেখে তাকে ওখানে বেঁধে রাখা আছে আর কি। সে ওইখান থেকে তাকে খুঁজে পায় আর কি। তারপরে তাকে নামানোর পর তাকে জিজ্ঞেস করা হয়, তার হুঁশ ছিল না, তো সেই কবিরাজকে ডেকে আনা হয় যে তার কি হয়ে জানার জন্য। তো কবিরাজ তাকে তার যে প্রাথমিক চিকিৎসা সেটা দেওয়ার পরে তার যখন হুঁশ আসে তখন তাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছিল। তখন ওই বলে যে আমি তো ওস্তাদ আমি আসলে আপনার কাছে আসতে চাচ্ছিলাম, তো এমন সময় হঠাৎ করে রাস্তার মাঝে দুই পাশে বিল, তো হঠাৎ করে একটা বাতাস আসে। তো ওই বাতাস আসার কারণে হঠাৎ করে বাতাস এসে আমার মনে হলো যে আমাকে ফেলে দিছে। তারপরে আমি আর কোনো মানে কিছু বলতে পারি না। তারপরে আমি যে এখন পেলাম আর কি। তো তারপর থেকে সে ওই তার কবিরাজকে ছাড়েনি, সে এখনো পর্যন্ত তখন সে আরো শিখছে। সে এখন তার কবিরাজের তার গুরুর মতোই সে এখন ওইখানে ওই এলাকায় সে বেশ জনপ্রিয় একজন কবিরাজ। সে এখন এই পেশায় মানে নিয়োজিত আছে আর কি। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের কাছেও ভালো লেগেছে। ছোট্ট একটা বিরতিতে যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। স্পোর্টি ডিজাইন ও ডিজিটাল অ্যানালগ মিটারের সাথে এবার শাইন করো নতুন স্টাইলে। নতুন সিবি শাইন এসপিএফ পাওয়ারফুল ইঞ্জিন দেয় প্রতি লিটারে 65 কিলোমিটার পর্যন্ত মাইলেজ, আর এর 5টি গিয়ার ট্রান্সমিশন তোমার রাইডকে করে আরো স্পোর্টি ও সাশ্রয়ী। তাই সিবি শাইন এসপি কিনতে আজই চলে এসো নিকটস্থ হোন্ডা শোরুমে। 160cc শক্তিশালী ইঞ্জিন নিয়ে রিয়েল রেড আর রকিং হর্নেট এখন পাওয়া যাচ্ছে 1,89,800 টাকায়। আজই চলে আসুন আপনার নিকটস্থ হোন্ডা শোরুমে। Face it, radio মানে ফুর্তি। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। কোর্স বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউ লিসনিং টু রেডিও ফুর্তি, রাসেল আছির সাথে, এবং চলছে এই মুহূর্তে ফুর্তি আপনারা সবাই জানি। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন অতিথি, প্রথম অতিথি আবারও আছেন, তার একটা ঘটনা নিয়ে। তাদের ঘটনাটা আমরা শুনে আসব। তারপরে তার আগে রেডিও ফুর্তি যে পেজটা রয়েছে সেই পেজে আমি একটু যেতে চাই এবং আপনাদের যে সমস্ত কমেন্ট রয়েছে সেই কমেন্টগুলো আমি একটু পড়েও ফেলতে চাই। শেখ আজহার রাফি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সানভি আহমেদ মাসুদ, এছাড়াও আছেন আমাদের সাথে এক্সেপশনাল বয় তুষার, 8 বছর ধরে তিনি ফুর্তাফান শুনছেন। মনতোষ মন্ডল আমাদের সাথে খুলনা থেকে আছেন, আমাদের সাথে আছেন তনজিমুল ইসলাম, এছাড়াও সঞ্জিত মোহাম্মদ তনজিল আমাদের সাথে আছেন, রিফাত বিন হাবিব আমাদের সাথে আছেন, নুসরাত জাহান মিম আমাদের সাথে আছেন মিরপুর 10 থেকে শুনছেন, মেহেদি হাসান অপু আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন সুরাইয়া আফরিন সাতক্ষীরা থেকে শুনছেন, ইমরান হোসেন পলাশ লিখেছেন অনেক অসুস্থ তারপরেও তিনি শুনছেন, আপনার সুস্থতা কামনা করি। মোহাম্মদ জাবের আমাদের সাথে আছেন এবং তিনি লিখেছেন আই লাভ ভুতাফেম। নাদিম মাহমুদ নাইম আমাদের সাথে আছেন মুন্সিগঞ্জ থেকে, সাকিব মৃধা সৈকত আমাদের সাথে আছেন, মেহেদি অপু হাসান অপু আমাদের সাথে আছেন, রঙিন স্বপ্ন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মাহফুজ এবং সাইফুল ইসলাম আছেন আমার সাথে, এবং তিনি আছেন হচ্ছে ইরান থেকে তিনি শুনছেন, রাইট? আচ্ছা, এবং সেখানে তার অনেক লাইফে অনেক ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো তিনি আমাদেরকে জানাতে চান। ডেফিনেটলি আপনি জানাতে পারেন আমাদেরকে, এবং আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে futfm@radio.fm। অপরাজিতা সাজ আমাদের সাথে আছেন, ঘটনাগুলো ভালোই লাগছে তিনি এবং তার ভাইয়া খুলনা থেকে শুনছেন। মুজাহিদ হোসেন আমাদের সাথে আছেন, ভাইয়া গল্পগুলো আজকে দারুণ লাগছে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি সাদি ফাহিম সিলেট থেকে শুনছেন, আব্দুল্লাহ শৈশব আমাদের সাথে আছেন, গল্পটা অপূর্ব। আমাদের সাথে আছেন সাজমিয়ান সুরভি, রাশেদ আমাদের সাথে আছেন, এমডি রাইসুল ইসলাম আমাদের সাথে আছেন। ভাই ব্ল্যাক ম্যাজিকের ঘটনাটা তিনি হচ্ছে বলছেন যে এটা তিনি আগে শুনেছেন। ওকে, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি নাহিদুল আহমেদ তানভীর, আমাদের যিনি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা বললেন তিনি নিশ্চয়ই এটার উত্তর জানেন এবং তিনি সেটা বলবেন আশা করি। মেহেদি হাসান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রাকিব হাসান আলামিন,
আমাদের সাথে আছেন এমডি সেলিম মৃধা, আছেন আমাদের সাথে মেহজাবিন চৌধুরী, নাইমুল ইসলাম শিপন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন আরো একবার বলবেন, যেহেতু আমাদের কাউকে দেখা যাচ্ছে না। তারপরে আপনার ঘটনায় যাব। জি, থ্যাংক ইউ রাসেল ভাই। আমি শাকিল আহমেদ রুবেল, আমি আসছি ময়মনসিংহ থেকে। জি। তো এখন আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা কুড়িগ্রামের একটা ঘটনা। জি। সেটাও আমি আমার সংগৃহীত একটা ঘটনা, ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি। আমরা জানি সবাই কুড়িগ্রাম নিচু একটা এলাকা। তো ওই এলাকাতে মানে 2-3 দিন বৃষ্টি হলেই দেখা গেছে যে ওই এলাকাটা আসলে অধিকাংশটা পানির নিচে পড়ে যায়। আচ্ছা, এরকম। তো যার ঘটনা আসলে ও ছিল একটা ছেলে, ওর বয়সটা ছিল 17 থেকে 18 বছর এরকম হবে। তো ওই এলাকাতে যেটা ও পছন্দ করতো সেটা হচ্ছে বৃষ্টি পড়লে মাছ ধরাটা অনেক পছন্দ করত। তো একদিন বৃষ্টি হওয়ার পরে অনেক অংশই তাদের এলাকার পানির নিচে চলে যায়। তো সে যথারীতি মাছ মারার জন্য বেরিয়ে যায়। তো সে বাড়ি থেকে যখন বেরিয়ে যায় তখন টাইমটা ছিল আপনার 4টা থেকে। তো কোনোদিনও সে মাছ মারতে গেলে তেমন বেশি দেরি করতো না, মাগরিবের আজানের দিকে আবার চলে আসতো। সেদিন মাছ মারতে যাওয়ার পরে রাসেল ভাই রাতের প্রায় 10টার মতো বেজে গেছে, কিন্তু ও আর ব্যাক করছিল না বাড়িতে। তো ওর বাবা আর ওর বড় ভাই একটু টেনশনে পড়ে যায় যে ও তো কোনোদিন এত রাত করে না, আজকে কি হলো যে আজকে ও ফিরে আসতেছে না। তো ওর বাবা বললো যে তুই আমার সাথে চল, আমরা একটু খুঁজে দেখি আসলে ও কোন দিকটাতে মাছ মারতেছে, ওকে একটু নিয়ে আসি বাড়িতে, যেহেতু রাতটা অনেক বেশি হয়ে যাচ্ছে আর এলাকাটাও তেমন ভালো ছিল না, সেটা ওই মুরব্বীটা চান। তো ওরা দুজন বেরিয়ে পড়লো বাড়ি থেকে। তো ওদের বাড়ির 3টা সাইড তারা পুরোটাই খোঁজাখুঁজি করে, কোনো একটা সাইটেও ওরা খুঁজে পায় না। যেই একটা সাইড তারা খুঁজতে যায়নি সেই সাইডটা ছিল অনেকটা ভয়ঙ্কর। ভয়ঙ্কর বলতে এরকম রাসেল ভাই যে ওই সাইডটাতে একটা চিতাশাল ছিল এবং সেই দিকে মানুষজন যেত না, কারণ এলাকার অনেকেই নাকি আগে ওইদিকে অনেক ভয়ঙ্কর কিছু তারা দেখছে, যার কারণে এলাকার লোকজন মানে বিকেলের পর থেকে ওইদিকে যাওয়াটা স্টপ করে দিচ্ছে। তো একটা সাইড তাদের বাকি আছে, তারা দুজন যে ওই সাইডটাতে খুঁজতে যাবে সেটার জন্য তারা ভয় পাচ্ছিল যে আমরা যে যাবো ওইদিকে আসলে আমাদের সাথেও তো এরকম প্যারানর্মাল টাইপের কিছু হতে পারে। তো যাই হোক, যেহেতু তাদের ছেলে মিসিং সেক্ষেত্রে তাদের যেতেই হবে। তো ওরা দুজন মিলে ওদিকে রওনা হলো। যেতে যেতে অনেকটা যায়, কোনো দিকে খুঁজে পাচ্ছিল না। তো এক পর্যায়ে ওই চিতাশালের কাছে যায়। যাওয়ার পরে যেটা দেখলো রাসেল ভাই যে ওই ছেলেটা প্রায় চিতাশালের কাছাকাছি একটা জায়গার মধ্যে উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। তো ওরা দেখে দূর থেকে ওকে ডাক দিল। জ্যোৎস্নারা ছিল রাসেল ভাই, দেখা যাচ্ছিল, বুঝতে পারছিল যে ওদের ফ্যামিলির একজন যাকে খুঁজতেছিল সেই। তো ডাক দিল, 4-5টা ডাক দেওয়ার পরে ও কোনো সারা শব্দ করতেছিল না। তখন ওর ভাই বলতেছে যে এটা কি আমাদের ভাই, এটা কি আমার ভাই রতন নাকি আসলে অন্য কেউ একটা। তো ওর বাবা বললো যে না, তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে এটা আমাদের রতন, চল আমরা একটু এগিয়ে যাই। তো বললো যে ঠিক আছে তুমি দাঁড়াও, আমি একটু ডাক দিই জোরে। তো ও ওর বাবার চেয়ে আরেকটু জোরে ডাক দিল, তারপরও কোনো ওই দিক থেকে কোনো সারা শব্দ আসছিল না। তো তারা দুজনে এক পর্যায়ে পানিতে নেমে যায়। নেমে যাওয়ার পরে আস্তে আস্তে ওই ছেলের কাছে চলে যায়। যাওয়ার পরে দেখলো উল্টো হয়ে ওইদিকে ঘুরে দাঁড়িয়ে আছে আর কিছু একটা খাচ্ছে বলে মনে হচ্ছে। তো ওরা ডাকতেছে কাছে, একদম কাছে দাঁড়িয়ে ডাকতেছে, তারপরেও ও কোনো শব্দ করছিল না। তো যখন ওর গায়ে টাচ করলো তখন সে ঘুরে এদিকে তাকালো। তাকানোর পরে আসলে ওরা দুজন যেটা দেখলো সেটা আসলে একদমই মানে বিশ্বাস করার মতো না, কারণ কোনো মানুষের পক্ষে সম্ভব না যে কাঁচা মাছ চাবিয়ে খাওয়া। তো সেটা দেখলো যে তারা দেখলো যে ও মাছ খাচ্ছে। এটা দেখে ওর ভাইটা অনেক ভয় পেয়ে যায়, মানে চিৎকার দেবে এরকম একটা অবস্থা। তো ওর বাবা বললো তুই কোনো কথা বলিস না, তুই এটা আমি দেখতেছি। তো ও বললো বাবা এটা কি আমাদের রতন নাকি অন্য কেউ? তো বললো যে না, এটা আমাদের রতন, তুই ভয় পাস না, এটা আসলে এই জায়গাতে হতে পারে। তো কোনো কথা বলিস না, তুই ওকে আমার সাথে ধর, ওকে বাসায় নিয়ে যায়, তারপর অন্য কিছু বোঝা যাবে। তো ওরা দুজন ধরে ওই ছেলেটিকে বাসায় নিয়ে আসে।
আনার পর থেকে রাসেল ভাই ওর পাগলামি বেড়ে যায়। ও কারোর সাথে ভালোভাবে কথা বলে না, গালিগালাজ শুরু করে দেয় সবাইকে, উল্টাপাল্টা কথা। আর যদি ওর কথার বিরুদ্ধে কেউ কথা বলে তো ওকে মারধর শুরু করে দেয়, এরকম অবস্থা। আচ্ছা, তো এরকম 2-3 দিন চলার পরে তো ওর গার্ডিয়ান যারা ছিল ওরা ভাবলো যে আসলে বিষয়টা তো নর্মাল না, তো এটার মানে আমাদের এই ঘটনার এগেইনস্টে আমাদের কিছু না কিছু পদক্ষেপ নেওয়া দরকার। আচ্ছা, তো ওরা কি করলো, একটা কবিরাজ ডেকে আনলো। তো সেই কবিরাজটা যখন তার কবিরাজি শুরু করলো বাড়িতে এসে, এক পর্যায়ে সেই ছেলেটা অনেক ক্ষিপ্ত হয়ে যায় ওই কবিরাজের প্রতি। বললো যে তুই আমার কি কবিরাজি করবি, তুই তো আমার কিচ্ছু করতে পারবি না। তো এরকম কথা বলতে শুরু করে দেয়। কবিরাজও ভয় পেয়ে যায় ওর মানে ব্যবহার দেখে। তো একটা পর্যায়ে কবিরাজ বললো যে ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। তো ও আবার ওর যে দোয়া টোয়া যেগুলো আছে সেগুলো করতে থাকে। তো এক পর্যায়ে সেই ছেলেটা লাফ দিয়ে উঠে সেই কবিরাজকে ধরে ওকে মারতে শুরু করে। কবিরাজকে মারতে শুরু করার পর কবিরাজ তো ভয় পেয়ে গেল। তো কবিরাজ চলে যায়, যে বললো এটা আসলে আমার দ্বারা সম্ভব না, আপনারা যদি পারেন অন্য কোনো কবিরাজকে ডেকে নিয়ে এসে এটা সলভ করেন, এটা আমার পক্ষে সম্ভব না। তো ওই কবিরাজটা চলে যায়। যাওয়ার পরে রাসেল ভাই যেটা শুরু হয়ে যায় আবার নতুন করে, সেটা হচ্ছে ওর মাছ খাওয়ার প্রতি বিশাল একটা আগ্রহ সৃষ্টি হয়। এবং ওদের বাড়িতে যদি কোনো মাছ নিয়ে আসতো কেউ, সেটা কিনে হোক বা যেখান থেকে আনা হোক, তো সেই মাছগুলো সে জোর করে নিয়ে কাঁচা খেয়ে ফেলতো এরকম। আর দেখা গেছে যে ওদের বাড়িটা যে জায়গায় ছিল সেই জায়গাতে ঘনবসতি ছিল, বাড়ির আশেপাশে আরো অনেকগুলা বাড়ি ছিল। তো যদি ওইসব বাড়িতেও কেউ মাছ নিয়ে আসতো সেটা অটোমেটিক্যালি সে জেনে যেত, যদিও কেউ তাকে বলতো না, তারপরও সে জেনে যেত যে ওই বাড়িতে মাছ নিয়ে আসছে, গন্ধ পেত এরকম। তো ওই বাড়িতে চলে যেত, যাওয়ার পরে ওই মাছগুলা ওখান থেকে নিয়ে আসতো, আনার পরে ও খেয়ে ফেলতো কাঁচা। তো যাদের কাছ থেকে মাছ নিয়ে আসতো ওরা আসলে বিষয়টা নিতে পারতেছিল না, যে আমি তো টাকা দিয়ে মাছ কিনতেছি, তো ও কেন এসে এইভাবে জোরাজুরি করে আমাদের মাছ নিয়ে যাবে, খেয়ে ফেলবে, এটা তো আসলে ঠিক না। এক পর্যায়ে ওদের আশেপাশে যারা ছিল সবাই ওর প্রতি অনেকটা বিরক্ত হয়ে গেল। আর যেটা বড় কথা রাসেল ভাই, যদি কেউ তাদেরকে মাছ না দিতে চাইতো ওই ছেলেটাকে, তো ওকে ও মারধর করতো, অনেক মারধর করে ওর কাছ থেকে মাছ নিয়ে আসতো। এরকম শুরু হয়ে যায়। তো এরকম ঘটনা 6-7 দিন চলার পর ও মারধর শুরু করতে থাকে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাসেল ভাই, এখনো ঘটনাটা আমি যতটুকু শুনেছি যে এখনো কন্টিনিউ আছে, মাঝে মধ্যে এরকম তার ওই ব্যবহারগুলো এখনো লক্ষ্য করা যায়। এটার কোনো লাস্ট কোনো সলিউশন আজ পর্যন্ত তারা পায় নাই। একেবারে যে সুস্থ হয়ে যাবে এরকম কোনো কিছু তারা এখনো মানে পায় নাই সমাধান। ওকে, এটাই ছিল আমার দ্বিতীয় ঘটনা। আসলে ধন্যবাদ রাসেল ভাইয়া। আমি মাহমুদ শোয়েব, আমি বগুড়া থেকে বলছি। আমি আজকে যে এই ঘটনাটি বলবো, এই ঘটনাটি অত্যন্ত ভয়ঙ্কর একটি ঘটনা। এই ঘটনাটি খাল পাড়ের মানে সন্ধ্যাবেলায় খাল পাড় নিয়ে মানে পুকুর পাড় নিয়ে চলে যায় গল্পে। খাল পাড়ে এই স্থানটা হালানা রে, আহো বাড়িতে ফিরা যায়, চারিদিকে অন্ধকার নাইমা আইছে, চলো। এক জবাবে চাচাকে না শুনিয়ে দিলাম। এই খাল পাড়াটায় আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। স্কুল জীবনের সেরা সময়টা এখানেই কাটতো আমার। বাবার ট্রান্সফার হওয়ায় দাদু বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছে আমাকে শহরে। সেই যে এলাম দীর্ঘ 12 বছর পর। ছোটবেলার বন্ধুদের নিয়ে আড্ডা দিছি খাল পাড়ে। চাঁদের রোশনি খালের পানিতে চকচক এবং আয়োজন করে দিয়েছে। আড্ডার ফাঁকে চাচার এমন কথার সঙ্গ দেই কি করে, কতদিন হয়ে গেল এমন একটা মুহূর্ত কাটাই না আমরা। আমার জবাবে শুনে চাচা আবার হতাশ হয়ে ভাবলো এবং বলল, ঠিক আছে, রাত 10টার আগে চলে আসিস, তারপর আব্বা নাইলে আমাকে বকাঝকা করবে। এ বলে চাচা চলে যায়। বন্ধুদের নিয়ে খালি গলায় গানের আড্ডা আমার বেশ জমেছে। উচ্চস্বরে গানের লাইনটা শুরু করেই সেই শব্দ নদীর মাঝে গিয়ে যেন মিলিয়ে যায়। ওই আকাশ, ওই নদী, ওই প্রকৃতি যেন আমাদের স্বরের তালে তাল মিলাচ্ছে। আমরা মোট 4 জন খাল পাড়ে বসে আছি। এক একজনের গল্পে এক একজন শুনতে শুনতে কখন যে রাত 11টা পার হয়ে গেছে তা খেয়ালই করলাম না। বন্ধুরা অনেক জোরাজোরি করে এবং বলল আড্ডার সমাপ্তি দিতে। আমি তাতেই সম্মত। এই পরিবেশ, এই অনুভূতি, এই চোখের খাদ্য কি আর পাবো?
আবার কবে সুযোগ হয় তা অজানা। ওইদিকে বন্ধুদের বেশিক্ষণ আটকে রাখতে পারেনি, তারা এক এক করে উঠে যায়। আমিও আর কি করব, বাধ্য হয়ে উঠে পড়ি। কিন্তু কেউ হয়তো আমার উঠে যাওয়াটা পছন্দ করেনি। সবাই দাঁড়াবার মুহূর্তেই নদীতে বিশাল কিছুর ঝাপটানোর শব্দ ভেসে এসেছে। যদিও আমি ভয় পাই না, কিন্তু ওদের মুখে এতক্ষণ ভূতের প্রশংসা শুনতে শুনতে কিছুটা ভয় আঁচ করছি। বন্ধুদের মধ্যে একজন বলে, সবাই দোয়া দুরুদ করে হাঁটা ধর, কেউ পিছনে তাকাস না। এই বলে তিনজনই হাঁটা ধরেছে। আমিও ওদের পিছে পিছে হাঁটতে থাকি। এর মধ্যে নদীতে কারো ঝাপটানোর শব্দ বেড়েই যাচ্ছিল। কোনোভাবে বন্ধুদের সাথে বাড়িতে এসেছি। বন্ধুরা আমাকে বাড়ি অবধি এগিয়ে দিয়ে চলে যায়। বাড়ির কারো সাথে আমি এই ব্যাপারে কিছুই শেয়ার না করলেও অন্যভাবে সবাই জেনে যাবে তা আমার ধারণার বাইরে ছিল। খাওয়া দাওয়া শেষ করে যখন নিদ্রা জ্বর হতে যাচ্ছিলাম তখন স্বাভাবিক ছিলাম। বিছানায় গা এলিয়ে দিয়ে চোখটা বন্ধ করতেই একটা ধমকা বাতাস নয়ে প্রবেশ করলো। আমি চোখ মেলে জানালার দিকে তাকিয়ে দুইটা চোখ দেখি জল জল করে জ্বলছে। ভয়ে বিছানা থেকে উঠে দৌড় দিতে যাব, তখনই দেখি আমার পায়ের কাছে লম্বা একজন মানুষ দাঁড়িয়ে আছে। কালো অবয়বের মতো বিশাল দেহ তার, মাথা পুরো স্লিং এর সাথে লেগে আছে। আমি যত জোরে চাচা, আব্বা, মা চিৎকার দিয়েছি, সবাই এলাকার একজন হুজুরকে ডাকা হলে তিনি বলেন, ওই খাল পারে 4টা জিন থাকে, এরা কারো ক্ষতি করে না সহজে, কেউ তাদের কাজে বাধা দিলেই ক্ষিপ্ত হয় তারা। কাল যখন এরা খাল পারে গান গাচ্ছিল, জিন তখন তাদের নামাজের সমস্যা হচ্ছিল, এর জন্যই 4 জনের মধ্যে একজন আপনাদের ছেলের পিছু নিয়েছে। আপনারা 4 কেজি মিষ্টি রাতে 10টায় ওই খালে ফেলে আসবেন। আমি আমার জিন দিয়ে ওদের মানিয়ে নিব, আশা করি এ আর কোনো ক্ষতি হবে না। এইটুকু বলেই হুজুর আমাকে ঝাড়ফুঁক করলেন। এরপর থেকে আমার সাথে আর কোনো সমস্যা হয়নি। শহরে চলে আসছিলাম। এতদিন ছোটবেলার স্মৃতি স্মরণ করতে গ্রামে যাবার বায়না করতাম। এখন নিজ গ্রামের নাম শুনলেই আমার গায়ে কাঁটা দেওয়া শুরু হয়। কত বিভৎস ছিল সেদিনকার ঘটনাটি একদম সত্য এবং ভয়ঙ্কর ঘটনা ছিল। কেননা আমার জীবনের সাথে এইরকম ভয়ঙ্কর ঘটনা আরো অনেকবার ঘটে গিয়েছে। আমি যদি বলতে শুরু করি তাহলে আজকে সারা রাত গল্প বলতে হবে। তো তার মধ্যে আমি ছোট করে একটি গল্প শোনাবো আপনাদেরকে, যেটা অত্যন্ত ভয়ঙ্কর এবং আমার জীবনের সাথে ঘটে গিয়েছে। কুরবানির ঈদ সামনে, তার একদিন আগে আমি আর আমার বন্ধু মার্কেটে গিয়েছি এবং অনেক কাপড় কিনেছি। বোঝার সুবিধার্থে বলে রাখা ভালো, আমি প্রত্যন্ত একটা গ্রামে থাকি, যেই গ্রামে খুব কয়েকটি মানুষ বসবাস করে, বেশি মানুষ বসবাস করে না। আমাদের ছোট্ট গ্রাম বগুড়ার রাজধানী মুরইলের ভাগদুপড়া গ্রামের জায়গায়। এখানে সর্বদাই ছোট্ট একটা গ্রাম এবং 4 থেকে 5 এবং 10টা বাড়িঘর তখন। তারপর আমি আমার বন্ধু মার্কেট শেষ করে আসতে আসতে প্রায় রাত 11:45 বাজে। আমার এই ভাগদুপড়া এই গ্রামের ভিতরে ঢুকতে 2 পাশে জঙ্গল এবং মাঝখানে ইটের রাস্তা। আপনারা হয়তো বা সবাই জানেন যে গ্রামের ভিতরে এমন রাস্তা এখনো অনেক সচরাচর দেখা যায়। সেই ইট রাস্তা বেয়ে চলেছে আমাদের সেই সদূরে গ্রামের ভিতরে। চারিপাশে বট গাছ, কিছু দূর গেলেই 2 পাশে কবরস্থান। হ্যাঁ, বলে রাখা ভালো, আমি যখন যাচ্ছিলাম আমার হাতের বাম পাশেই আমার আব্বুর দাদাদের কবর দেওয়া হয়েছে এবং সেই কবরে ওটা আমাদের গোরস্থান এবং সেই গোরস্থানের ঘটনাও কিন্তু আপনারা এর আগের এপিসোডে শুনতে পেরেছেন। যাই হোক, সেই ইটের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, বাম পাশে ডান পাশে কবরস্থান, সেই প্রাচীন যুগের বট গাছগুলো তো আছে। কেন জানি আমরা যখন হেঁটে যাচ্ছিলাম, যখন আমরা ওই কবরের পাশে যাব, ঠিক তখনই একটা বড় কুকুর এসে আমার বন্ধুর পায়ের সাথে ধাক্কা দিয়ে আমার বন্ধুকে ফেলে দিয়ে দৌড় দিয়ে যায় ওই পাশের কবরস্থানের মধ্যে। তখন আমার কেন জানি ভয়ে আমি একদম নিশ্চুপ হয়ে যাই। তখন আমার বন্ধু দেখি একদম
পড়ে গিয়ে অচেতন অবস্থায়। তখন চারিদিকে অন্ধকার, কেউ নেই, ছিপছিপানি বৃষ্টি। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমি হঠাৎ করে আমি চিৎকার দিব না কাকে ডাকবো কিচ্ছু বুঝতেছিলাম না। সবাই সবার মতো বাসায়, গ্রামের সবাই ঘুম এসে পড়েছে। আমি কাকে ডাকবো? আম্মুকে ফোন দিলে আম্মু ফোন ব্যস্ত দেখায়, মাটির বাড়িতে থাকি তাই নেটের সমস্যা। তো আমি কি করব? আমি খুব টেনশনে আছি। চিপচিপানি বৃষ্টি হচ্ছিল, একটা জায়গায় পানি জমা হয়েছিল, সেখান থেকে আমি পানি হাত দিয়ে নিয়ে তার মুখে মারতে সে লাফ দিয়ে ওঠে, বলে বাঁচা বাঁচা বাঁচা, কি হয়েছে কি হচ্ছে? আমি বললাম দোস্ত ঠান্ডা হ ঠান্ডা হ। সে তখন ঠান্ডা হয়ে গেল এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমাকে বললো কি হলো? আমি তো কিছুই বুঝলাম না। আমি বললাম যে তোর পায়ের সাথে একটা কুকুর ধাক্কা খাইছে, খেয়ে চলে গেছে। তখন আমাকে বলতেছে দোস্ত তাড়াতাড়ি জায়গাটা পালা, তাড়াতাড়ি চ, সামনের দিকে, পিছনে যাওয়া যাবে না। ঠিক তখনই আমরা তাড়াতাড়ি সামনের দিকে যাচ্ছি। বিষয়টা আমি না বুঝতে পারলেও সে ঠিকই বুঝেছে যে এটা কোনো শয়তান জিনের কাজ হয়েছে। তখন আমাকে সে হাত ধরে নিয়ে টানতে টানতে জোরে জোরে নিয়ে গেছে সামনের দিকে। তখন আমরা একটু দূরে গিয়েই একটা আমাদের বিশ্ব রোড, আমরা সেই রাস্তা, ইটের রাস্তা পার হয়ে বিশ্ব রোডের কাছে এসেছি এবং এসে আমরা কোনো গাড়ি পাই না। তো আমরা হেঁটে হেঁটে বন্ধ হয়ে চলে গিয়েছি। যাওয়ার পরে আমরা চুল কাটবো, যখন চুল কাটা হয়ে গেছে, তখন ভোর 3টা বেজে 35 মিনিট কি 37 মিনিট। তখন আমি বললাম চল বাসায় যাই। আমার বন্ধু বলছে দোস্ত না, আমার দ্বারা সম্ভব না, আমরা যাব না, কারণ ওই রাস্তায় সমস্যা আছে। আমার সাথে সমস্যা যেহেতু হয়েছে, যাওয়ার সময় কি জানি হয় আল্লাহ জানে। শোন, আমরা পুরো রাতটা এই বন্দরেই কাটিয়ে দেই, আর সকাল হলে আমরা বাসায় চলে যাব। ঠিক যখন 6টা বাজবে তখন আমরা গিয়ে গোসল দিয়ে 7:30টায় ঈদের নামাজ পড়ে আনন্দে মেতে উঠবো। কিন্তু আমার ভিতরে সেই ভয়টা থেকেই যায়। আমি কিন্তু ওখানে আমার সাথে কিছু না হলেও, যদি আমার বন্ধু ভিকটিম, তারপরে বাসায় এসে 3 দিন পর্যন্ত জ্বর ছিল আমার। তো আজকের এই ঘটনাটি এতদূর পর্যন্তই, এটা বাস্তব ঘটনা। জানি না কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবার ভালোবাসা চাই। এবং নতুন আমি ভূতে ফেমে গল্প বলি, জানি না কার কেমন লাগে। মুখে একটু জড়তা রয়েছে, এই জন্য আমি প্রথম থেকে আপনাদের কাছে মাফ চাই। আপনারা একটু মাফ করে দেবেন যদি আমার ভুল ভ্রান্তি হয়ে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ইমেইল এপিসোড নিয়ে। আসসালামু আলাইকুম।